আমার চেহারা দেখায় না, তাই না? আমার কথা শোনা যাবে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছে। সবাই লেকচার শিট বের করেন। কই 45-এরটা লাগবে, 1 থেকে 10-এর 45টা নাই মনে হয়। আচ্ছা 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 আচ্ছা, মিস করে গেছি। স্যার সবাই লেকচার শিট বের করেন। লেকচার 6। আগে আমরা পরীক্ষার জন্য অঙ্ক শিখে নিই। পরীক্ষার জন্য যেগুলো অঙ্ক লাগবে সেগুলো কিভাবে করব সেগুলোকে শিখে নিব। তারপরে আমরা কিছু বেসিক জিনিস শিখবো যেগুলো আমাদের ইন ফিউচারে সেটের কি বলে সম্ভাবনার ক্লাসে আমাদের উপকার হবে। তো আমি আগে পরীক্ষার জন্য শিখাই নিয়ে আমি আপনাদেরকে কিছু বেসিক জিনিস শিখাই দেবনি, সেগুলো আপনাদের কাজে লাগবে। লেকচার 6। আচ্ছা, লেকচার 6-এর দাগান। প্রথমে দাগান হচ্ছে 5 নাম্বার। আহ 39 পৃষ্ঠা লেকচার শিট বের করে 5 নাম্বার দাগান। 5, 6, 7, 40 পৃষ্ঠায় 9, তারপরে হচ্ছে 10। 10 হচ্ছে ডান পাশেরটা 10, এই যে 9-এর নিচে যে 10 এটা না, ডান পাশেরটা 10। 11, 13। 41 পৃষ্ঠায় দেখেন 13 নাম্বার আছে। আর হচ্ছে প্র্যাকটিস প্রবলেমের 5। এই অঙ্কগুলো বেশি আসে, আমরা আগে এগুলো শিখবো। তারপরে আমরা 8 আর 10 নিয়ে একটু কথা বলবো। তারপরে আমরা কিছু বেসিক জিনিস শিখে ক্লাস শেষ করব। হ্যাঁ, তো প্রথমে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে 5 নাম্বার অঙ্ক, ভেনচিত্র সাহায্যে সমাধান। ভেনচিত্র জিনিসটাকে আমরা আগে ভালো করে বুঝে নেই, অঙ্কগুলো সমাধান করা শিখে নেই ভেনচিত্র সাহায্যে। তারপরে ভেনচিত্র দিয়ে অঙ্ক না হলে কিভাবে অঙ্ক করবেন সেগুলো আমি সব শিখাই দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথমে 5 নাম্বার অঙ্ক দেখেন। 5 নাম্বার অঙ্ক বলছে একটি কারখানার 60% শ্রমিক চা পছন্দ করে, 30% শ্রমিক চা পছন্দ করে কিন্তু কফি পছন্দ করে না। কতজন কফি পছন্দ করে কিন্তু চা পছন্দ করে না? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 100%। এর মধ্যে এইটা ধরেন টি পছন্দ করে আর এইটা হচ্ছে কফি পছন্দ করে। এখন আমাকে বলছে চা পছন্দ করে 60%, তাহলে চা হবে হচ্ছে 60% চা পছন্দ করে। তারপরে বলছে 30% চা পছন্দ করে কিন্তু কফি পছন্দ করে না। তাহলে কফি পছন্দ না করলে এখানে থাকবে না, এখানে থাকবে না, তার মানে শুধু এখানে থাকবে, তার মানে এখানে থাকবে 30%। তাহলে এই 60%-এর মধ্যে যদি এখানে 30% থাকে তাহলে এখানে থাকবে 30%। এই হচ্ছে 60%। ঠিক আছে, এখন আমাকে বলছে কতজন কফি পছন্দ করে কিন্তু চা পছন্দ করে না, মানে এই যে কফি পছন্দ করে কিন্তু চা পছন্দ করে না। তাহলে দেখেন টোটাল 100%-এর মধ্যে এখানে আছে 30%, এখানে আছে 30%, আর এখানে কত পার্সেন্ট আছে আমরা জানি না। আর একটা অংশ থাকে বাহিরের অংশ, তো এখানে কোথাও বলে দেওয়া নাই যে চা কফির কোনোটি পছন্দ করে না, এরকম কোনো ইনফরমেশন নাই। সো এই জায়গায় কোনো কিছু বসবে না, এটা 0। এই জন্য শুধুমাত্র এই অংশ, এই অংশ, এই অংশ, নর্মালি এই অংশ সহ এই 4টা অংশ মিলে হয় 100%। কিন্তু এখানে যেহেতু বাইরের অংশটা নাই, তার মানে এই অংশ, এই অংশ আর এই অংশ, এটাকে আমরা এক্স ধরলাম, এই 3টা অংশ মিলে হবে 100%। তাহলে টোটাল হচ্ছে 100%। তাহলে x% মানে হচ্ছে 40%।
40% মানে হচ্ছে 40/100 বা 0.4। আপনি 40%ও লিখতে পারেন, যেহেতু সব ইনফরমেশন পার্সেন্ট দিয়ে দেখা আছে। আপনি অ্যান্সার 40%ও লিখতে পারেন, আবার আপনি এটাকে পয়েন্ট করে নিয়ে 0.4ও দেখাতে পারেন। স্যার 5 নাম্বার করে দিলাম, 6 নাম্বারটা আপনারা নিজেরা করেন। একটু পিলি অঙ্ক, তাও আমরা শুরুটা আর কি 5 নাম্বারটা আরেকবার বুঝাই দিলে ভালো হতো। কোথায় সমস্যা হয়েছে, কোথায় স্যার সমীকরণটা আরেকবার যদি বলতেন। সমীকরণটা হচ্ছে এই অংশ, মানে এই অংশ, এই অংশ, এই অংশ আর এই অংশ, এই চারটা মিলে হবে 100। এখন এই বাহিরের কোনো ইনফরমেশন দেওয়া নাই, তাহলে এটা বাদ। তাহলে এই অংশ, এই অংশ আর এই অংশ মিলে হবে টোটাল 100। ভেনচিত্রে যেটা হয়, ভেনচিত্রের এটা আর এটা মিলে হচ্ছে চা, এটা আর এটা মিলে হচ্ছে কফি, মাঝেরটা মানে হচ্ছে উভয় বিষয়, আর এটা মানে হচ্ছে কোনোটি নয়। এখন এই চারটা অংশ আলাদা আলাদা ভাবে যোগ করলে টোটালটার সাথে মিলে যাবে। একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, চারটা অংশ। এখন যেহেতু এটা নাই, তার মানে এই তিনটা অংশ যোগ করলে হবে 100। স্যার শীটে তো আরো বড় করে লেখা, মানে আপনি যতটুকু করিয়েছেন এতটুকু করলেই কি হবে? হ্যাঁ, এতটুকু করলেই হবে। অঙ্ক করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ভেনচিত্রের সাহায্যে, একটা হচ্ছে সূত্রের সাহায্যে। প্রথমে আমরা ভেনচিত্রের সাহায্যে অঙ্ক করা শিখে নিব, এরপরে আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে অঙ্ক করা শিখাবো, যেগুলো সূত্র ছাড়া হবে না সেগুলো। তো সূত্রটা আমরা ব্যবহার করি না, প্রিফার করি না, কারণ হচ্ছে সূত্রের অঙ্কগুলো একটু বড় হয়, আমাদের সূত্রটা মনে রাখাটাও কষ্টকর হয়। এর থেকে তুলনামূলক ভেনচিত্র অনেক সহজ হয়। আমাদের এই অধ্যায়টার নাম কিন্তু সেট ও ভেনচিত্র, মানে ভেনচিত্র পদ্ধতি আপনি অঙ্ক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 6 নাম্বার করেন। স্যার 6 নাম্বার পারবেন না করে দিব? স্যার ভেন চিত্রটা করে দেন, সূত্র দিয়ে 500 জন। তাহলে টোটাল হচ্ছে, যেহেতু পার্সেন্টের অঙ্ক, 100%। এরপরে বলছে গণিতে 80% আর 90% হচ্ছে বাংলায় পাশ করেছে। তাহলে এটা হচ্ছে গণিত 80%, আর এটা হচ্ছে বাংলা, বাংলা হচ্ছে 90%। ইনফরমেশন গুলো এমন ভাবে লিখছে, উভয় বিষয়ে কেউ ফেল করে নাই। এই যে উভয় বিষয়ে ফেল কেউ নাই, মানে বাইরে কেউ নাই। আর উভয় বিষয়ে পাশ করেছে 350 জন। তার মানে এখানে কত জন পাশ করছে এটা বলা আছে, কত পার্সেন্ট এটা বলা নাই। এটাকে আমরা ধরবো X%। তাহলে এটা যদি X% হয়, তাহলে এটা হচ্ছে 80 - X, কারণ এই টোটালটা মিলে যদি 80 হয়, এখানে যদি X থাকে, এখানে থাকবে 80 - X, আর এখানে থাকবে 90 - X। তাহলে 80 - X প্লাস X প্লাস 90 - X, এই সবগুলো মিলে হবে 100%। তাহলে একটা X কাটা যাবে, এখানে হবে 90 আর 80 170। এটাকে এপাশে নিয়ে আসলে মাইনাস হবে, আর X কে এপাশে নিয়ে গেলে প্লাস হবে। তাহলে X সমান সমান হবে 70%। তার মানে উভয় বিষয়ে পাশ করেছে কত পার্সেন্ট? 70%। এখন আমার প্রশ্নে বলা আছে উভয় বিষয়ে পাশ করেছে 350 জন।
তাহলে এখন আমি লিখব প্রশ্ন মতে 70% যারা উভয় বিষয়ে পাশ করেছে এই 70% সমান সমান 350 জন, 1% সমান 350 ভাগ 70, অতএব মোট শিক্ষার্থী 100% সমান সমান 350 গুণন 100 ভাগ 70 মানে 500 জন। স্যার ওই যে 80 থেকে এক্স বিয়োগ দেওয়া হয়েছে এটা বুঝতে পারিনি। এই অংশ আর এই অংশ মিলে থাকে হচ্ছে 80। এই অংশে যদি এক্স থাকে তাহলে এই অংশে থাকবে 80 মাইনাস এক্স। আপনারা না রিটেনের স্টুডেন্ট, আপনাদের তো পিলিতে এই সামান্য বেসিকটা শিখে থাকার কথা। পিলিতে সেটের অঙ্ক এগুলো কিভাবে করছেন, পাশ ফেলের অঙ্ক কিভাবে করছেন? স্যার পিলি আসে না। স্যার রিটেনে কি এইটুকু লিখলেই পিলি হবে? আসার দরকার নাই, পিলি প্রিপারেশন নিছেন না? জি স্যার। তাহলে পিলিতে এই ধরনের অঙ্ক কিভাবে করছেন? স্যার আমাদের একটা অঙ্ক শেখানো হয়েছিল, একটা বা দুইটা শেখানো হয়েছিল, এরকম মাইনাস ছিল না, যেমন 80 ছিল 90 ছিল, এরকম সেপারেট সংখ্যা ছিল। এই দুইটা অঙ্ক শেখানো হয়েছিল আর কি। কে শিখাইছে? আমি? হ্যাঁ স্যার, চট্টগ্রাম ব্রাঞ্চে শিখছি, চকবাজারে। 5-এ? কনফারেন্সে। 45-এ না জি 46? স্যার 45-এ। ও 45-এ তো আপনারা আমাকে দেখেন নাই। না স্যার আপনি একটু জানেন। না 45-এ যাওয়া হয়নি চিটাগাং। আচ্ছা, এবার আমরা 7 নাম্বার করব। এগুলো আসলে এই দুটো অঙ্ক করালাম পিলি জাস্ট খালি একটু রিভিউ করার জন্য যে পিলিতে এই অঙ্কগুলো করছেন দেখেন। এখন এই অঙ্কই যদি আপনাদের এত প্রশ্ন থাকে তাহলে তো রিটেনের অঙ্কে ব্যাপক প্রশ্ন থাকবে। আচ্ছা যাই হোক, দেখা যাক। এরপরে আসবে হচ্ছে 3টি বিষয়। দেখেন 7 নাম্বার অঙ্ক বলছে 880 জন ছাত্রের মধ্যে 224 জন ক্রিকেট খেলে, তারপরে হচ্ছে 240 জন হকি খেলে, 336 জন ফুটবল খেলে, মোট ছাত্রের মধ্যে 64 জন ফুটবল ও হকি খেলে, 80 জন ক্রিকেট ও ফুটবল খেলে, 40 জন ক্রিকেট ও হকি খেলে, 24 জন তিনটি খেলায় খেলে না। এখন ভালো করে বোঝেন, যেহেতু আপনাদের প্রবলেম আছে এবার একটু ডিটেলসেই বুঝাই, নাহলে ঝামেলা হচ্ছে। এই হচ্ছে টোটাল। এখানে কতজন ছাত্রছাত্রীর ব্যাপার থাকবে? 880 জন। ঠিক আছে, 880 জনের ব্যাপার স্যাপার থাকবে। এখন এর মধ্যে 3টা পার্ট করা আছে, একটা ক্রিকেট, একটা হকি, একটা ফুটবল। তো আমরা ধরলাম এই অংশটা হচ্ছে ক্রিকেট। তো এই ক্রিকেটের মধ্যে থাকবে হচ্ছে 224 জন। মানে আপনি যেভাবেই সংখ্যা লেখেন না কেন এই গোলটার ভিতরে যেন 224 জনের কম বেশি না হয়, 224 জন এর ভিতরে থাকবে। এরপরে বলছে হকি খেলে 240 জন। তো ধরেন আমরা এই অংশটা এভাবে নিয়ে বললাম হকি খেলে হচ্ছে 240 জন। এভাবে কেন নিচ্ছি? কারণ ক্রিকেট হকি দুইটা খেলা খেলবে এরকমও কিছু কিছু স্টুডেন্ট মানে আছে, তাহলে তাদেরকে এখানে রাখতে হবে যেন ক্রিকেটের মধ্যেও পড়ে আবার হকির মধ্যেও পড়ে। এরপরে আবার বলছে ফুটবল খেলে 336 জন। দেখেন ফুটবলটাকে আবার এইভাবে নিচ্ছি কেন? কারণ হচ্ছে ফুটবল যে খেলবে সে ক্রিকেট খেলতে পারে, ফুটবল যে খেলবে সে হকি খেলতে পারে, আবার কেউ কেউ থাকবে যে ফুটবলও খেলবে, ক্রিকেটও খেলবে, হকিও খেলবে, তাকে আবার এখানে রাখতে হবে। প্রত্যেক জনের জন্য জায়গা আলাদা। এখন এই জায়গাগুলোর নাম আগে বোঝেন। যেমন আমরা প্রথমে বললাম এইটুক হচ্ছে ক্রিকেট, ক্রিকেট, এইটুক হচ্ছে হকি, আর এইটুক হচ্ছে ফুটবল।
এখন যদি আমি স্পেসিফিক বলি যে এই জায়গাতে কে বসবে, এই জায়গাতে, তখন আপনি বলবেন এই জায়গাতে যারা ক্রিকেট খেলবে তারা বসবে, এবং যারা ক্রিকেট খেলবে কিন্তু হকি খেলবে না, ফুটবল খেলবে না। দেখেন এই অংশে শুধু ক্রিকেট আছে, হকিও নাই, ফুটবলও নাই। তাহলে এটাকে বাংলায় বলা হবে শুধু ক্রিকেট খেলে, বা শুধু একটি করে খেলা খেলে, বা শুধু হকি খেলে, সরি ক্রিকেট খেলে, অথবা বলবে ক্রিকেট খেলে, হকি খেলে না, ফুটবল খেলে না। তাহলে এই অংশের নাম কি? হকি খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে না। এই অংশের নাম কি? ফুটবল খেলে, ক্রিকেট খেলে, হকি খেলে না। আচ্ছা, এবার এই অংশের নাম কি? এই অংশের নাম হচ্ছে ক্রিকেট খেলে, হকি খেলে, কিন্তু ফুটবল খেলে না। তার মানে শুধুমাত্র ক্রিকেট ও হকি খেলে। আবার খেয়াল করে দেখেন, এটার নাম হচ্ছে শুধু ক্রিকেট ও হকি খেলে, আর এইটার নাম কিন্তু ক্রিকেট হকি খেলে। শুধু ক্রিকেট হকি আর ক্রিকেট হকি পার্থক্য কি? শুধু ক্রিকেট হকি মানে শুধু ক্রিকেট আর হকি খেলবে, অন্য কোনো খেলা খেলবে না। আর ক্রিকেট আর হকি খেলে মানে সে ক্রিকেট আর হকি খেলে, অন্য খেলাও খেলতে পারে। তাহলে এখানে যখন আমি বলছি, এটাকে কি বলছি? শুধু ক্রিকেট খেলে, সে অন্য কোনো খেলা খেলে না। আর যখন এই পুরোটার নাম বলছি, তখন বলছি সে ক্রিকেট খেলে। তার মানে সে ক্রিকেট খেলে, তার সাথে ফুটবলও খেলতে পারে, ক্রিকেটও খেলতে পারে, বা হকিও খেলতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে স্পেসিফিক ভাবে স্পেসিফিক জায়গায় আপনাকে সংখ্যা বসাতে হবে। ক্রিকেট হকি বললে এই পুরোটার মধ্যে থাকতে হবে। ক্রিকেট হকি খেলে, ফুটবল খেলে না বললে এই জায়গার মধ্যে থাকতে হবে। ক্রিকেটও খেলে, ফুটবলও খেলে, হকিও খেলে, তাকে এই জায়গায় থাকতে হবে। ক্রিকেট ফুটবল খেলে, ক্রিকেট ও ফুটবল খেলে, তাহলে ক্রিকেট আর ফুটবল খেলে, এই যে দেখেন এইটুকের মধ্যে থাকবে। এইটুকের মধ্যে কারা থাকবে? যারা ক্রিকেটও খেলবে, ফুটবলও খেলবে। কিন্তু যদি বলে শুধু ফুটবল ও ক্রিকেট খেলে, হকি খেলে না, তখন সে এখানে থাকবে। হকি ও ফুটবল খেলে, তার মানে সে এখানে থাকবে, এই যে এইটুকের মধ্যে থাকবে। শুধু হকি ও ফুটবল খেলে, ক্রিকেট খেলে না, তখন সে এখানে থাকবে। স্পেসিফিক হতে হবে জায়গাগুলো। ফুটবল, ক্রিকেট, হকি কোনোটি খেলে না, কোনোটি খেলে না, তার মানে সে বাইরে থাকবে, এর মধ্যে সে থাকবে না। তো এই স্পেসিফিক ভাবে প্রত্যেকটা জায়গার নাম বুঝলে আমরা অঙ্ক সহজে করতে পারবো, না হলে আমাদের অঙ্ক করতে অসুবিধা হবে। ঠিক আছে স্যার, এখানে নামগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই। এবার দেখেন তাহলে আমরা এই ছকটাকে কিভাবে পূরণ করব। যখন 880 জন নিব, এখানে ক্রিকেট থাকবে 224, হকি থাকবে 240, ফুটবল থাকবে 336। এটা লেখার পরে সবসময় ভেনচিত্র শুরু করতে হয় ভিতর থেকে। হ্যাঁ, মানে ভিতর থেকে বাহিরে যাবে, জিনিসটা এরকম ভাবে ছড়াবে, ভিতর থেকে বাহিরে। তাহলে ভিতরে মানে কি? এই ইনফরমেশনটার মানে কি? এই ইনফরমেশনটার মানে হচ্ছে ক্রিকেটও খেলবে, হকিও খেলবে, ফুটবল খেলবে। তা তিনটি খেলায় খেলে কতজন? 24 জন। তাহলে এখানে বসাবো হচ্ছে 24 জন। ঠিক আছে, এরপরে আমি এটা পূরণ করব, এটা পূরণ করব, এটা পূরণ করব। এখন দেখেন, এটা পূরণ করতে গেলে আমার চিন্তা করতে হবে, এই অংশ মানে হচ্ছে ক্রিকেট ও হকি খেলে, এই পুরোটা মানে হচ্ছে ক্রিকেট ও হকি খেলে। তাহলে ক্রিকেট আর হকি খেলে কয়জন? ক্রিকেট এবং হকি খেলে হচ্ছে 40 জন। তাহলে এইটুকুর মধ্যে 40 জন থাকতে পারবে। এখন এখানে অলরেডি 24 জন আছে, তাহলে এখানে থাকবে 16 জন। এই যে এখানে 16 জন, এখানে 24 জন, টোটাল 40 জন ক্রিকেট আর হকি খেলে। এভাবে সংখ্যাটা মিলানোই হচ্ছে ভেনচিত্রের কাজ। আপনি হয়তো চিন্তা করছেন সূত্র লিখলে অঙ্কটা বড় হয়, ভেনচিত্র অঙ্কটা ছোট হয়, কিন্তু ভেনচিত্র বানানোটাই হচ্ছে কঠিন। তারপরে হচ্ছে হকি আর ফুটবল, ধরেন আমি এই জায়গায় সংখ্যা বসাবো, তাহলে হকি আর ফুটবল খেলে কয়জন? হকি আর ফুটবল খেলে হচ্ছে 64 জন, তার মধ্যে এখানে আছে 24 জন, তাহলে এখানে হবে 40 জন। ক্রিকেট আর ফুটবল খেলে, ক্রিকেট আর ফুটবল খেলে হচ্ছে 80 জন, এর মধ্যে এখানে আছে 24 জন, এখানে থাকবে 56 জন। ঠিক আছে, এবার এই তিনটাও পূরণ করা শেষ। এবার আমরা এটা 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 পূরণ করব। এখন দেখেন এই অংশে কয়জন থাকার কথা? এই অংশে থাকার কথা 224 জন। তাহলে এখানে আমি পাচ্ছি 80 আর 16 96, এখানে 96 জন অলরেডি আছে এটার ভিতরে। তাহলে এখানে বসবে কত? 128। এই দুইটা মিলে 40, এই দুইটা মিলে 80, এটা 24, আর টোটালটা মিলে 224। একদম মিলে যেতে হবে সংখ্যাগুলো, তাহলে আপনার ভেনচিত্র ঠিক আছে। আর ভেনচিত্র যদি আপনি ঠিক করতে পারেন, আপনি তো অলরেডি অঙ্ক বুঝে গেছেন যে কে কোথায় আছে। এবার আপনি ভেনচিত্র দেখে দেখে উত্তর লিখবেন, কোনো সমস্যা নেই। ভেনচিত্র করতে পারাটাই হচ্ছে ফ্যাক্ট।
যেমন এখানে হয়েছে, এখানে হচ্ছে 40, এখানে 40, 80। তাহলে 240-এর মধ্যে এখানে 80 থাকলে এখানে থাকবে 160, এখানে 80, এখানে 40, 120, এখানে আছে 336। তাহলে এখানে যদি 120 থাকে তাহলে এখানে থাকবে 216। দেখেন প্রত্যেকটা জায়গার ইনফরমেশন আমরা পেয়ে গেছি। এখন আমরা জানি না যে এই বাহিরে কতজন আছে। দেখেন আমাদের সব ইনফরমেশন হয়ে গেছে। তাহলে এখন আমাদের ব্যাপারটা কি, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ আর বাহিরের অংশ টোটাল হবে হচ্ছে 880। তাহলে 1 নম্বর প্রশ্ন আমাকে বলছে কতজন ছাত্র কোনো খেলাই খেলে না, কোনো খেলাই খেলে না এক্স। তাহলে আমরা এখানে লিখতে পারবো একটি করে খেলা খেলে। এই দেখেন একটি করে খেলা খেলে 128, 160, 216, 160, 216 প্লাস দুটি দুটি করে খেলা খেলে 16, মানে সব একসাথে যোগ করবেন, মেন কথা যে কোনো উপায়ে 40, তিনটি খেলা খেলে 24, আর কোন খেলাই খেলে না এক্স। এই সবগুলো যোগ করলে কত হবে, 880। এই যে এটা ক্যালকুলেশন করলে আপনার মান আসবে 240। রিটেনের সময় যোগ বিয়োগ গুণভাগ নিয়ে টেনশন করার কিছু নাই, আপনার হাতে একটা ক্যালকুলেটর থাকবে, যোগ বিয়োগ গুণভাগ আপনি ইজিলি পারবেন। তাহলে দেখেন 1 নাম্বার ক নাম্বার প্রশ্ন বা 1 নাম্বার প্রশ্ন বলছে কোন খেলাই খেলে না কতজন। তাহলে আমরা পেলাম কোন খেলাই খেলে না 240 জন। এর শুরুতে কি লিখবেন, শুধু এখানে লিখবেন ভেনচিত্র থেকে পাই, আর কিচ্ছু লিখতে হবে না, ভেনচিত্র থেকে পাই। 2 নাম্বার অঙ্কে আসবে একটি করে খেলা খেলে কতজন। আচ্ছা একটি করে খেলা মানে কি, শুধু একটা খেলা খেলবে সে, তার মানে 128, 160, 216। তাহলে শুধুমাত্র ক্রিকেট খেলে 128, শুধুমাত্র হকি খেলে 160, আর শুধুমাত্র ফুটবল খেলে 216। অতএব শুধুমাত্র একটি করে খেলা খেলে 504। এরপরে প্রশ্ন করছে কতজন কেবল দুটি খেলা খেলে। কেবল দুটি মানে কি, দুটি খেলা খেলবে, 3 নম্বর খেলা খেলবে না। তাহলে কেবল দুটি করে খেলা খেলছে, এই যে এরা ক্রিকেট হকি খেলে, ফুটবল খেলে না। এরা ফুটবল হকি খেলে, ক্রিকেট খেলে না। এরা ক্রিকেট ফুটবল খেলে, হকি খেলে না। তাহলে কেবলমাত্র দুটি করে খেলা খেলে কে কে, কেবলমাত্র ক্রিকেট ও হকি খেলে 16 জন, কেবলমাত্র ক্রিকেট ও ফুটবল খেলে হচ্ছে 56 জন, আর কেবলমাত্র হকি ও ফুটবল খেলে হচ্ছে 40 জন। তাহলে এটা হচ্ছে 112 জন। 3 নম্বর প্রশ্ন বলছে দেখেন, 4 নম্বর প্রশ্ন বলছে কমপক্ষে দুটি খেলা খেলে। কমপক্ষে দুটি মানে কি, সে দুটি খেলা খেলতে পারে, তার থেকে বেশি খেলাও খেলতে পারে। তাহলে কমপক্ষে দুটি খেলা খেলে, দুটি করে খেলা খেলে 112 জন, আর দুটির অধিক মানে 3টি খেলা খেলে 24 জন। অতএব 2 বা ততোধিক খেলা খেলে হচ্ছে 136 জন। একবার আপনি ভেনচিত্রটা কমপ্লিট করতে পারলে অঙ্ক একদম পানির মতো সহজ, প্রশ্ন যাই করুক না কেন। সবাই 7 নম্বর প্রশ্নটা দেখে নেন। এই অঙ্ক কিন্তু সূত্রের সাহায্যেও করা যায়, কিন্তু সূত্রের সাহায্যে করতে গেলে কি হবে, অনেক বড় হবে, আপনারা সূত্রগুলো লিখতে গিয়ে ভুল করেন। যদি সূত্র দিয়ে করতে পারেন তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কঠিন বিষয়টা কিন্তু ভেনচিত্র বানানো। হ্যাঁ, ভেনচিত্র বানাতে গিয়ে কিন্তু আমরা অনেকে ভুল করি। স্যার 4 নাম্বারটা একটু বলবেন। 4 নাম্বার বলছে যে কতজন 2 বা 2 এর অধিক খেলা খেলে। তাহলে দুটি করে খেলা খেলে তো 112 জন, আর 2 এর অধিক মানে 3টি খেলা খেলে 24 জন। তাহলে 2 অথবা 2 এর অধিক খেলা খেলে 136 জন। জি, আরেকজন প্রশ্ন করতে চাচ্ছিলেন। যদি এমন আসে যে কমপক্ষে দুটি খেলা খেলে কয়জন, তাহলে কোনটা হবে? এইটা এই যে 4 নাম্বারটা, কমপক্ষে দুটি মানে কি 2 অথবা 2 এর অধিক। ও, আর সর্বোচ্চ দুটি, সরি এটা হয়ে গেছে। সর্বোচ্চ দুটি হলে তখন 3টি খেলা খেলবে না, মানে এই যে 24 বাদ দিয়ে বাকি সবাই, আচ্ছা, মানে 880 থেকে 24 বাদ দিবেন, বাকি সবাই সর্বোচ্চ দুটি খেলা খেলে। সর্বোচ্চ দুটি মানে কি, দুটি খেলতে পারে, একটি খেলতে পারে, নাও খেলতে পারে। তার মানে 3টি খেলা খেলবে না। তাহলে 3টি খেলা যে কয়েকজন খেলে সে কয়েকজনকে বাদ দিলে সর্বোচ্চ দুটি খেলা খেলে কতজন।
তাহলে এক্স এর মানটাও কি নিব, যেহেতু কেউই খেলে না এমন, ওইটাও নিতে অবশ্যই হবে? নিবেন, অবশ্যই নিবেন। কারণ আমাকে বলছে যে সর্বোচ্চ 2টি খেলা খেলবে। সর্বোচ্চ 2টি খেলা মানে কি, সে নাও খেলতে পারে, খেললে সে সর্বোচ্চ 2টি খেলবে। না, এটা কি হেড আর টেলের যে কনসেপ্টটা, ওইটা কমপক্ষে সর্বোচ্চ ওরকম ভাবে করলে হবে না তো? না, এটা সমাবেশে শিখছেন না হ্যাঁ যে হ্যাঁ। 4 জনের বেশি নেওয়া যাবে না, কমপক্ষে 4 জন, বড় জোর 4 জন, জি সমাবেশে স্যার। শিখাইছি। হুম। স্যার সবার কি হয়েছে? আচ্ছা, সবাই 40 পৃষ্ঠার ডান পাশে ওপরে 10 নম্বর অঙ্কটা, অর্থাৎ 40তম বিসিএস এর লিখিত পরীক্ষায় যে অঙ্কটা আসছে, এই অঙ্কটা সবাই নিজেরা সমাধান করে দেখেন বোঝেন কিনা। হ্যাঁ, ওই যে ছাত্রদের মধ্যে পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেল যে 60% ছাত্র বিচিত্রা, 50% সন্ধানী। এই অঙ্কটা সবাই সমাধান করে দেখেন পারেন কিনা। যদি না পারেন তাহলে আমাকে বলেন, আমি করে দিব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে 36 বিসিএস এ, 40 বিসিএস এ, 41 বিসিএস এ, 43 বিসিএস এ, 44 বিসিএস এ এই প্রশ্নগুলোই বেসিক্যালি আসে। তো এইটা বেশি করে শিখতে হবে, এটা ভালো করে শিখতে হবে। হ্যাঁ, ক্যালকুলেশন টুকটাক যেটা সেটের ক্যালকুলেশন সেগুলো আসে, সেগুলো আমরা শিখবো। আগে এই অঙ্কটা করা শিখে নেন। তবে এই অঙ্কটার ক্ষেত্রে সূত্র আমাদের শিখতে হবে, সূত্রটা আমাদের লাগবে, আমরা সূত্র শিখবো। একটা বিশেষ সেগমেন্টের জন্য সূত্র লাগবে 1। 2 হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যদি সরাসরি মান বের করতে বলে সেক্ষেত্রে আমাদের সূত্র জানতে হয়। আর এরপরে আমরা সম্ভাবনার যখন অঙ্ক করব, সম্ভাবনার অঙ্কে সেটের কিছু ব্যবহার আছে, এর জন্য সেটের কিছু বেসিক পার্ট আমরা শিখব সম্ভাবনার বেসিকের জন্য। আগে এগুলো শিখে নেন। 10 নম্বর অঙ্কটা সবাই করেন, কেউ না পারলে আমাকে বলবেন যে স্যার 10 নম্বর হচ্ছে না। $50%। অ্যান্সার তো 50% হবেই। করতে পারছেন ভেন চিত্র আঁকায়? জি স্যার। কোনো অসুবিধা হয়েছে? না স্যার। দেখি সবাই পারে কিনা। কোনো সমস্যা নাই স্যার। তাহলে 9 নাম্বারটা করেন, বাম পাশের 9। প্রশ্ন পড়েন, সমাধান করেন, না পারলে না বুঝলে আমাকে বলেন, কারণ আমি সমাধান একটা করে দিয়ে আপনাদের সামনে রেখে দিচ্ছি যে কি প্রক্রিয়া আসলে সমাধান করতে হয়। হ্যাঁ, এখন সমাধানটা আপনারা করে দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা, নিজে থেকে করেন অঙ্কগুলো।
সব থেকে বেটার হয় প্রশ্নটা দেখে অ্যান্সার করার চেষ্টা করেন। যদি সমাধান দেখেন তাহলে এমনি বুঝবেন, সমাধান দেখার চেষ্টা করিয়েন না। প্রশ্ন দেখে দেখেন যে আপনি ভেনচিত্রের মতো করে চিন্তা করে অঙ্কটা সমাধান করতে পারছেন কিনা। যদি পারেন ভেনচিত্রের মতো করে, তাহলে আপনি ভেনচিত্র নিয়মটা শিখেছেন। যদি না পারেন তাহলে আর এখনো কোথাও কোথাও প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো ইনশাল্লাহ আমরা সলভ করব। তার 9 নাম্বার পারছি। কেউ না পারলে সরাসরি বলবেন যে স্যার আপনি করে দেন, তখন আমি করে দিব বোর্ডে। স্যার হয়েছে। সবাই কি পারছেন? না স্যার। আচ্ছা, তাহলে ব্যাপারটা এরকম, আমাকে বলা হচ্ছে যে একটি পরীক্ষায় 60 জন পরীক্ষার্থীর মধ্যে, তার মানে টোটাল হচ্ছে 60 জন, এর মধ্যে বাংলা, ইংরেজি আর গণিতে ফেল করেছে। তাহলে বাংলায় ফেল করেছে কয়জন? 25 জন। গণিতে ফেল করেছে 24 জন। আর সরি, ইংরেজিতে ফেল করছে 24 জন, এটা ইংরেজি। আর গণিতে ফেল করছে হচ্ছে 32 জন, গণিত। এই হচ্ছে 3টা পার্ট। এখন আমাকে বলা হচ্ছে 9 জন কেবলমাত্র বাংলায় পাশ করছে। কেবলমাত্র বাংলা বলতে এই যে এই অংশকে বোঝায়। কোন অংশের নাম কি এটা প্রথমে এই জন্য শিখাইছি, কেবলমাত্র বাংলা। আচ্ছা, তারপরে বলছে 6 জন কেবলমাত্র ইংরেজিতে পাশ করে। এরপরে বলছে 6 জন কেবল, 5 জন কেবলমাত্র ইংরেজি ও গণিত। ইংরেজি ও গণিত বললে আমরা কি বুঝি? এই যে এইটা, 5 জন কেবলমাত্র ইংরেজি ও গণিত। কেবলমাত্র ইংরেজি ও গণিত মানে ইংরেজি আর গণিতে পাশ করছে কিন্তু বাংলায় পাশ করেনি, তার মানে এটা। এরপরে বলছে 3 জন কেবলমাত্র বাংলা ও ইংরেজিতে, মানে এইটা ফেল করেছে। এখন বলছে কতজন শিক্ষার্থী 3টি বিষয়ে ফেল করেছে। তার মানে আমরা এই অংশটা জানি না, এই অংশটা জানি না, এই অংশটা জানি না, এই অংশটা জানি না। দেখেন 4টা অংশ আমরা কিন্তু জানি না এই ভেনচিত্রে। এখন কথা হচ্ছে একটু কনফিউশন তৈরি হবে মাঝে মাঝে যে আমি ভেনচিত্র দিয়ে করব না সূত্র দিয়ে করব। সূত্র তো একটু পরে শিখাবো। আপনি 2টা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবেন। একটা হচ্ছে এই যে মাঝের ইনফরমেশন, এই যে এক্স, যেটা যেখানে এক্স লিখলাম আমরা, এই মাঝের ইনফরমেশনটা থাকলে, মাঝের ইনফো থাকলে আমরা ভেনচিত্র সাহায্যে অঙ্ক করব, মাঝেরটা থাকলে।
তার থেকেও একটা প্রমিনেন্ট আছে, মানে এর থেকেও বেশি ইম্পর্টেন্ট। কোন অঙ্কে যদি কেবলমাত্র শুধুমাত্র এই কথাটা বলা থাকে, কেবলমাত্র বা শুধুমাত্র এই কথাটা কোনোভাবে উল্লেখ থাকে, তাহলে আপনি বুঝে নিবেন এটা অবশ্যই ভেনচিত্র দিয়েই করতে হবে। তার মানে মাঝের ইনফরমেশন থাকলে আমরা মানে ভেনচিত্র করি, মাঝের ইনফরমেশনটা না থাকলে সাধারণত আমরা সূত্র দিয়ে সমাধান করি নরমালি। কিন্তু মাঝের ইনফরমেশন কিন্তু এখানে নাই, তাহলে আমাদের সূত্র দিয়ে করার কথা। তাহলে আমরা কেন ভেনচিত্রে আসলাম? কারণ এর থেকে একটা স্ট্রং পয়েন্ট হচ্ছে অঙ্কের ইনফরমেশন দেওয়ার সময় কোথাও যদি কেবলমাত্র শুধুমাত্র বলা থাকে, তাহলে বুঝতে হবে অবশ্যই কি আছে না আছে দেখার বিষয় না, কেবলমাত্র শুধুমাত্র কথাটা উল্লেখ আছে অঙ্কে, তার মানে এটা ভেনচিত্র দিয়েই করতে হবে, অন্য কোনো পদ্ধতির সাহায্যে করা যাবে না। ঠিক আছে? তাহলে কেবলমাত্র শুধুমাত্র থাকলে ভেনচিত্র, মাঝের ইনফরমেশন থাকলে ভেনচিত্র, কেবলমাত্র শুধুমাত্র অঙ্কে বলা নাই, আবার ধরেন মাঝের ইনফরমেশনও নাই, তখন সেটা আবার সূত্র দিয়ে করতে হয়। সূত্র দিয়ে সুবিধা হয়, এভাবে করতে গেলে তখন অসুবিধা হয়। এই হচ্ছে আমাদের নিয়ম। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন কি শিখছি আমরা। এই যে অংশটুকু, এই অংশটুকুর মান কত? এই অংশটুকুর মান হচ্ছে 24। এখন এই অংশটুকুর ভিতরে কে কে আছে? এক্স প্লাস 3 প্লাস 5 প্লাস 6 সমান সমান 24। তার মানে দেখেন এক্স এর মান 10। আবার খেয়াল করে দেখেন 9 যোগ 3 যোগ এক্স, এক্স মানে তো আমরা এখান থেকে পাইলাম 10, তার সাথে যদি আমরা ওয়াই যোগ করি, অর্থাৎ এই 4টা যোগ করি, তাহলে তো আমি 25 পাবো। তাহলে সমান সমান 25। এখান থেকে ওয়াই এর মান আসবে 3। দেখেন আমরা ওয়াই এরও মান পেয়ে গেলাম। এরপরে আমরা বলতে পারি 5 প্লাস এই যে এক্স, এক্স মানে হচ্ছে 10 প্লাস ওয়াই, ওয়াই মানে হচ্ছে 3 প্লাস জেড, অর্থাৎ এই অংশ যোগ করলে আমরা পাবো 33 ছিল না 32, তাহলে এটা হচ্ছে 32। তাহলে জেড এর মান আসবে হচ্ছে 14। দেখেন ভেনচিত্র যদি আপনি একবার বুঝে ফেলেন, মান বের করা আপনার কাছে খুবই সহজ। এবার যদি আপনি বলেন যে পি এর মান কিভাবে বের করব, তাহলে পি প্লাস এই সবগুলো অংশ আর এটা যোগ করলে 60 হবে। তাহলে পি এর সাথে 9 যোগ 3 যোগ 6 যোগ ওয়াই এর মান 3 যোগ এক্স এর মান 10 যোগ ওখানে আছে 5 আর জেড এর মান হচ্ছে 14, এই সবগুলো যোগ করলে হবে 60। 18 21 31। আচ্ছা, তাহলে পি এর মানও আসবে হচ্ছে 10। দেখছেন ভেনচিত্র থেকে স্টেপ বাই স্টেপ আমি সবগুলো মান বের করে ফেলতে পারলাম। তাহলে কেন বের করতে পারলাম, কখন বের করতে পারবো? যখন অঙ্কে কেবলমাত্র শুধুমাত্র জনিত ইনফরমেশন দেওয়া থাকবে, আমি ভেনচিত্র থেকে মান বের করতে পারবো। যদি মাঝের ইনফরমেশনটা দেওয়া থাকে, তাহলে আমি ভেনচিত্র ব্যবহার করে মানগুলো বের করতে পারবো। কখন আমি পারবো না? যখন কেবলমাত্র শুধুমাত্র কোনোটাই বলা থাকবে না এবং মাঝের ইনফরমেশনটাও দেওয়া থাকবে না, তখন দেখবেন ভেনচিত্র দিয়ে করতে গেলে ঝামেলা বেশি হচ্ছে, তখন আমরা সূত্র দিয়ে করব। আগে এই অঙ্কটা ক্লিয়ার হন সবাই। তাহলে আমাকে প্রশ্নে 2টা প্রশ্ন করছে, একটা হচ্ছে 3টি বিষয়ে ফেল করেছে কতজন, মানে এক্স, তাহলে 3টি বিষয়ে ফেল করেছে 10 জন এক্স। আবার আমাকে প্রশ্ন করছে 3টি বিষয়েই পাস, মানে এই 3টাতে ফেল করেনি মানে সে 3টা বিষয়েই পাস। 3টা বিষয়ে পাস করেছে 10 জন। 3টি বিষয়ে ফেলও 10, 3টি বিষয়ে পাসও 10। আচ্ছা, এটা পারার পরে আপনারা করবেন হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 5। প্র্যাকটিস প্রবলেম 5। আর ওই যে শেষে পির সাথে যে সংখ্যাগুলো সাজছেন, শুনতে পাইনি আপনার কথা। লাস্ট যে পির সাথে পি প্লাস 9 প্লাস 3 প্লাস 6 প্লাস 3, এটা মানে সিকোয়েন্সটা একটু শোনেন, এই ভেনচিত্রে কি, এই ভেনচিত্রে এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ আর এই অংশ, এই সবগুলো অংশ যোগ করলে টোটাল অংশটা পাওয়া যাবে। লাস্টে সেই কাজটাই আমরা করছি।
স্যার সবার কি হয়েছে? জি স্যার। এবার সবাই প্র্যাকটিস প্রবলেমের 5 নাম্বার অঙ্ক করবেন। প্র্যাকটিস প্রবলেমের 5 নাম্বারের 2 নাম্বার প্রশ্নটা দেখেন। প্র্যাকটিস প্রবলেম 41 পৃষ্ঠা, 5 নাম্বারের 2 নাম্বার প্রশ্ন দেখেন। 2 নম্বরে প্রশ্ন বলছে কতজন ছাত্র শুধুমাত্র ভূগোল এবং গণিত নিয়েছে। এই এবং এর জায়গায় হবে অথবা। ভূগোল অথবা গণিত নিয়েছে কিন্তু ইতিহাস নেয়নি। প্রশ্নটা হবে ভূগোল অথবা গণিত নিয়েছে কিন্তু ইতিহাস নেয়নি। 5-এর 2 নম্বরে প্রশ্নটা সবাই এবং এর জায়গায় অথবা লিখে নেন। হ্যাঁ, এবার আপনাদেরকে 3 মিনিট সময় দেওয়া হলো, সমাধান করেন। যদি 5 নাম্বার অঙ্কটা আপনারা নিজে থেকে করতে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ আপনারা ভেনচিত্র পদ্ধতি শিখছেন। স্যার আমি লেকচার শিট পাইনি স্যার, কিভাবে পড়তে পারি স্যার এটা? লেকচার শিটটা আপনাদের গ্রুপে পিডিএফ আকারে দেওয়া আছে, ফেসবুক গ্রুপে। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার।
আচ্ছা, এই হচ্ছে আমাদের ইনফরমেশন। ভূগোল 41, ইতিহাস 36, গণিত 30। এই ভূগোল, ইতিহাস ও গণিত নিয়েছে 16 জন, ইতিহাস ও ভূগোল নিয়েছে 6 জন। শুধুমাত্র বলা নাই কিন্তু, বলা আছে ইতিহাস ও গণিত, তার মানে এই দুই অংশ মিলে হচ্ছে 16। ভূগোল ও ইতিহাস মানে এই দুই অংশ মিলে হচ্ছে 6। তাহলে এবার আমাদেরকে বের করতে হবে, প্রথমে ভেনচিত্র অঙ্কন করতে বলছে, তার মানে এখানে অবশ্যই ভেনচিত্র লাগবে। আর এমনিতেও ভেনচিত্র লাগবে, কেন? কারণ এই যে শুধুমাত্র গণিতে শুধুমাত্র 8, এই ইনফরমেশনটা বলা আছে। শুধুমাত্র কেবলমাত্র এটা বলা থাকলে আমরা অবশ্যই অঙ্কটা ভেনচিত্রের সাহায্যে সমাধান করব। এখন দেখেন আমি মান কিভাবে বের করবো। আমি তো এক্স আর ওয়াই দুটার একসাথে মান জানি 16। তাহলে আমি এখানে লিখতে পারি এরকম, এখানে খেয়াল করে দেখেন 16 প্লাস এক্স প্লাস ওয়াই মানে 16 প্লাস জেড সমান সমান 36, তার মানে জেড সমান সমান 4। অর্থাৎ এক্স ওয়াই 16, 16 আর জেড এই মিলে হচ্ছে 36। তাহলে জেড এর মান যদি 4 হয়, অতএব এক্স সমান সমান 6 মাইনাস 4 সমান সমান 2। এই যে এখান থেকে পাবো এক্স প্লাস জেড, এই দুটার মান দেওয়া আছে অঙ্কে 6। তাহলে জেড এর মান 4 হলে এক্স এর মান 2। এক্স এর মান যদি 2 হয়, তাহলে আমরা ওয়াই এর মান পাবো এখান থেকে। তাহলে ওয়াই সমান সমান 16 মাইনাস 2, তার মানে 40। দেখেন আমরা এইটুক অংশ ক্যালকুলেশন করে এক্স এর মান বের করে নিলাম, ওয়াই এর মান বের করে নিলাম, জেড এর মান বের করে নিলাম। এই তিনটা মানই এখন আমরা জানি, জেড এর মান 4, এক্স এর মান 2, ওয়াই এর মান হচ্ছে 14। আচ্ছা, এক্স আর ওয়াই এর মান যদি আমরা বের করি, তাহলে আমরা এই জায়গাটাও বের করতে পারবো। এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম, এটাকে আমরা পি ধরলাম। তাহলে এ বের করব কিভাবে? আবার দেখেন এ প্লাস এক্স প্লাস ওয়াই এর মান আমরা জানি 16, আর এটা জানি আমরা 8, এটা হচ্ছে 30। তাহলে এ অংশের মান হচ্ছে 6। ভেনচিত্র থেকে আপনি সুন্দরভাবে প্রত্যেকটা অংশ যদি জানা থাকে যে এই দুইটা কি, এই চারটা মিলে কি, এই দুইটা কি, এই চারটা মিলে কি, এই দুইটা কি, এই চারটা মিলে কি, তাহলে আপনি যে কোনো মান থেকে সবগুলো মান ধীরে ধীরে বের করতে পারবেন। আচ্ছা, আবার বি প্লাস এ এর মান পাইছি 6, আর এক্স আর জেড এই দুটো যোগ করলে হবে 6 সমান সমান হচ্ছে ভূগোল 41। তাহলে আমরা বি এর মান পাবো হচ্ছে 29। পি এর মানটা আমাদের অঙ্কে দরকার নেই, কারণ পি এর জন্য আমাদের কোনো প্রশ্ন চাইনি। এবার দেখেন 2 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার তো আমরা ভেনচিত্র আঁকালাম, 2 নাম্বার প্রশ্নে বলছে কতজন ছাত্র ভূগোল অথবা গণিত নিয়েছে কিন্তু ইতিহাস নেয়। দেখেন তাহলে ভূগোল অথবা গণিত মানে কি? সে ভূগোলের মধ্যে থাকবে, সে গণিতের মধ্যে থাকবে, হ্যাঁ। কিন্তু যখন বলছে সে ইতিহাস নেয়নি, তার মানে সে ইতিহাসের মধ্যে থাকবে না। তাহলে ইতিহাসের মধ্যে নাই, কিন্তু ভূগোল অথবা গণিতের মধ্যে আছে কে কে? বি, এ আর 8। তাহলে ভেনচিত্র থেকে পাই, হ্যাঁ, ভূগোল অথবা গণিত নিয়েছে কিন্তু ইতিহাস নেয়নি। কে কে? বি প্লাস এ প্লাস 8। তাহলে বি এর মান আমরা পেলাম 29, এ এর মান 6 আর 8, তার মানে হচ্ছে 43। আর 3 নাম্বার অঙ্ক তো আগেই আমরা বের করছি, কতজন 3টি বিষয়ে নিয়েছে। 3টি বিষয়ে নিয়েছে এক্স, এই যে এক্স এর মান তো আমাদের আগেই বের হয়ে আছে, তাহলে এক্স এর মান হচ্ছে 2। 3 নাম্বার দিয়ে জাস্ট লিখবে যে 3টি বিষয়ে নিয়েছে 2 জন। ভেনচিত্রটা যদি আপনি সঠিকভাবে না শিখতে পারেন, তাহলে এই ধরনের অঙ্ক করতে আপনার অসুবিধা হবে। স্যার ভেনচিত্রের মাঝে এক্স ওয়াই জেড এটা আগে ধরে নিয়েছি। এটা প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নটা পড়েন তাহলে বুঝতে পারবেন। প্রশ্নে এক্স ওয়াই
এক্স আর ওয়াই অংশের মান একসাথে দেওয়া আছে, বলা আছে গণিত ও ইতিহাস নিয়েছে 16 জন। এখন গণিত ও ইতিহাস বললে আমরা কোনটুকু বুঝি? এইটুকু বুঝি। আচ্ছা, এই যে আমরা 4-5টা অঙ্ক করলাম, এই 4-5টা অঙ্ক করতে গিয়ে দেখেন আমরা স্পেসিফিক একটা প্রবলেমে পড়ছি বারবার। কোন পজিশনটার নাম কি, কিভাবে সূত্রগুলো আমি বের করব, এই জায়গাটা অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ বেসিকে প্রবলেম আছে। পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসবে সেগুলো মোটামুটি আমাদের শেখা শেষ। এখন আমরা একটু সময় নিয়ে বেসিক শিখবো। হ্যাঁ, যেগুলো পরীক্ষায় আসে, যেভাবে আসে, যাদের বেসিক ভালো তারা এইটুক শিখবেন, আশা করি পারবেন, আর অসুবিধা হওয়ার কথা না। আর যারা বেসিকে দুর্বল, যাদের বেসিকের সমস্যা, তারা এখন আমার সাথে বাকি অংশটুকু করবেন। এখন আমি বেসিক নিয়ে কথা বলবো, তাহলে দেখবেন বেসিকটা বোঝার পরে যখন আপনি এই অঙ্কগুলো দেখবেন আপনার কাছে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, কারণ স্পেসিফিক যখন আপনি বোঝেন না যে আসলে কোথায় প্রবলেম হচ্ছে, দেখেন এখানে কেন এক্স ওয়াই এর মান 16 হলো, কারণ অঙ্কে বলা আছে ইতিহাস ও গণিত। ইতিহাস ও গণিত মানে কি? সে ইতিহাস আর গণিত নিবেই, সে তার সাথে ভূগোল নিতেও পারে, নাও নিতে পারে। তাহলে দুইটা অংশ থাকবে ইতিহাস ও গণিতের মধ্যে। ইতিহাস আর গণিত নিবে, তার সাথে ভূগোল নিবে একটা অংশ। ইতিহাস আর গণিত নিবে কিন্তু ভূগোল নিবে না, একটা অংশ। তার মানে দেখেন ইতিহাস আর গণিতের মধ্যে কিন্তু দুইটা পার্ট থাকবে। ইতিহাস আর গণিত সে নিছে, এখন সে ভূগোল নিছে নাকি ভূগোল নেয়নি। তাহলে এই জন্য দেখেন ইতিহাস ও গণিত দুইটা অংশ, তার মধ্যে এটা একটা অংশ, এটা একটা অংশ। যেরকম ভাবে বাস্তবে হয় সেরকম ভাবে কিন্তু অঙ্কেও ইনফরমেশন থাকে। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের এই যে অঙ্কগুলো করলাম এটার বেসিক কি। আবার একটা অঙ্ক আছে দেখেন 11 নম্বর অঙ্ক, দেখেন ভেন চিত্রটা দেখে কত ঝামেলা মনে হচ্ছে, যে এক্স এত বিয়োগ এক্স এত বিয়োগ এক্স, মানে কত ঝামেলার সংখ্যা মনে হচ্ছে। এত কঠিন ভাবেও ভেন চিত্র করার অবাধ দরকার নাই, ভেন চিত্র খুব সহজ ভাবে সমাধান হবে বুঝতে পারলে। না বুঝতে পারলে কিন্তু ভেন চিত্র প্যাঁচ লেগে যাবে। এখন কিছু কিছু স্পেসিফিক জায়গায় আবার সূত্র ব্যবহার করলে সহজ হয়। এখন আমরা আগে সূত্রের বেসিকটা শিখি, তারপরে সূত্র শিখবো। প্রথমত যে জিনিসটা জি স্যার, এই যে আমরা এক্স ওয়াই বা এগুলোকে ধরতেছি, এগুলো পাশে মানে লেখা লাগবে যে এক্স আমি কি হিসেবে ধরছি, ওয়াই কি হিসেবে ধরছি? না 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 না, ভেন চিত্রে এক্স ওয়াই জেড লিখে দিবেন তাহলেই হবে। আর স্যার এই যে আগের অঙ্কটা যে বলছে যে প্রথম কোশ্চেনে বলছে যে ভেন চিত্র অঙ্কন করো, এটা কি এক্স ওয়াই দেওয়া ওই অবস্থায় অঙ্কন করব নাকি পুরোটা সলভ করার পরে সেটা? না না না, প্রথমে প্রাথমিক অবস্থায় অঙ্কন করবেন। জি স্যার। ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে এক্স ওয়াই জেড এ বি সি ডি ধরে নেবেন। জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন আমি একটু বেসিকে যাব। হ্যাঁ, যদি কেউ মনে করেন যে তার শেখা শেষ, তার বেসিক লাগবে না, বেসিক জানা আছে, সে ক্লাস লিভ করতে পারেন। আর যদি যাদের বেসিকে দুর্বলতা আছে, বেসিক শিখবেন, তারা শেখেন। আর এই অংশটা আমাদের সেটে তো কাজে লাগবেই, সম্ভাবনার অঙ্কে সম্পূর্ণ অঙ্কটাই এই বেসিকের উপরে। এই জন্য আমি এই বেসিকটা একটু সময় নিয়ে শিখাবো। এই জন্য আগে অঙ্কগুলো শেষ করে নিলাম, যেন অঙ্ক আমাদের বাকি না থাকে। যে অঙ্কগুলো আমাদের করা দরকার আমরা মোটামুটি করে ফেলছি। এখন দেখেন সেটে প্রথম যে দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে ইন্টারসেকশনের ব্যবহার। ইউনিয়ন জিনিসটা কি কি কাজে ব্যবহার করব, ইন্টারসেকশন কি কি কাজে ব্যবহার করব। ইউনিয়ন মানে নর্মালি সেটের অঙ্কে আমরা কি জানি, কমন নিতে হয় প্লাস আনকমন নিতে হয়। অর্থাৎ ইউনিয়ন থাকলে ইউনিয়ন তার দুই পাশের যে রাশিগুলো তার মধ্যে কমন জিনিসগুলোকে এক জায়গায় করে, আনকমন জিনিসগুলোকেও সে এক জায়গায় করে। কিন্তু ইন্টারসেকশন শুধুমাত্র কমন জিনিসগুলোকে এক জায়গায় করে, মানে কমন জিনিসগুলোকে সে একসেপ্ট করে। তার মানে কোনো অঙ্কে যদি শুধু কমন নিতে হয়, শুধু কমন, সেখানে ইন্টারসেকশন। কোন অঙ্কে যদি কমনের সাথে আনকমনও নিতে হয় তাহলে ইউনিয়ন। কমন আনকমন দুটাই। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, যেখানে আনকমন বিষয় নিতেই হবে সেখানে ইউনিয়ন ব্যবহারের কোনো বিকল্প নাই। এখন কথাটা হচ্ছে কমন আনকমন বিষয়টা কখন আসবে, যখন অঙ্কে কথায় লেখা থাকবে বা অথবা, এরকম ভাবে বলা থাকবে হরতন বা রুইতন হওয়ার সম্ভাবনা, হরতন বা টেক্কা হওয়ার সম্ভাবনা, জোর বা বিজোর হওয়ার সম্ভাবনা, জোর বা তিনের গুণিতক হওয়ার সম্ভাবনা, লাল বা কালো হওয়ার সম্ভাবনা, এরকম বা দিয়ে কথাটা বলা থাকবে। বা অথবা যখন থাকবে তখন আমি বুঝবো এখানে কমন আসতে পারে, আবার কমন আনকমনও আসতে পারে। আচ্ছা, আর এখানে ইন্টারসেকশন কখন হবে, যখন অঙ্কে থাকবে এবং। এবং থাকা মানে কি, কমনই হতে হবে।
করিম এবং রহিমকে এখানে নিয়ে আসো, তার মানে কি করিম এবং রহিম দুইজনকেই নিয়ে আসতে হবে। হ্যাঁ, এমন একটা সংখ্যা নিব যেটা 3 এবং 5 দ্বারা বিভাজ্য, তার মানে তাকে 3 দ্বারাও বিভাজ্য হতে হবে এবং তাকে 5 দ্বারাও বিভাজ্য হতে হবে। এরকম ক্ষেত্রে আমরা বুঝবো আমাদের কমন জিনিসটাকে নিতে হবে। আচ্ছা, এটাকে আরো একভাবে বলতে পারি, এবং না বলে এই কথাটা আরো একভাবে বলতে পারি যে উভয় বিষয়কে নিয়ে আসতে হবে। উভয় বিষয়, এ অথবা বি, উভয় বিষয়কে নিয়ে আসতে হবে। আর এক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো একটা বিষয়কে নিতে হবে, যে কোনো একটি। যে কোনো একটি মানে কি, এ হলেও হবে, বি হলেও হবে, এ বি দুইটা হলেও হবে। ওই ক্লাসে গিয়ে একটা ছেলে অথবা মেয়েকে নিয়ে আসো, তার মানে কি ছেলে হলেও হবে, মেয়ে হলেও হবে, ছেলে মেয়ে উভয় আসলেও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমার এভাবে বলে যে ওই ক্লাস থেকে একটা চশমা এবং ঘড়ি পরা ছাত্রকে নিয়ে আসো, চশমা এবং ঘড়ি বা উভয় পরে আছে এরকম একজনকে নিয়ে আসো, তার মানে তখন ব্যাপারটা কি হবে, চশমা ঘড়ি দুটোই পরে থাকবে এরকম স্টুডেন্টকেই নিয়ে আসতে হবে, তাছাড়া নিয়ে আসা যাবে না। কিন্তু যদি এখানে বলে তাহলে বলবে চশমা ঘড়ির যে কোনো একটা কিছু পরে আছে তাকে নিয়ে আসো। তার মানে আপনি চশমা পরা কাউকে নিয়ে আসতে পারেন, ঘড়ি পরা কাউকে নিয়ে আসতে পারেন, আবার চশমা ঘড়ি দুটো পরে আছে তাকেও নিয়ে আসতে পারেন। তার মানে কমন আনকমন দুটো ঘটনাই ঘটাতে পারেন। তাহলে অঙ্কে যখন লেখা থাকবে বা অথবা, অঙ্কে যখন লেখা থাকবে এবং, তখন আমাকে একটু সাবধান হতে হবে। বা অথবা থাকলে আমাকে ইউনিয়ন ব্যবহার করতে হবে, যে কোনো একটি বিষয়ের কথা চিন্তা করতে হবে, কমন আনকমন নিতে হবে। এবং বললে কমন নিতে হবে, ইন্টারসেকশন নিতে হবে, বা উভয় জিনিসের কথা চিন্তা করতে হবে। এই যে কোনো একটি বিষয় নিলে তার মাঝখানে চিহ্ন আসে যোগ, আর উভয় বিষয় নিলে তার মাঝখানে চিহ্ন আসে গুণ। এ এবং বি, তার মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি, তার মানে হচ্ছে এ গুণন বি, তার মানে এ বি উভয়। যেমন আপনাকে যদি আমি বলি এ অথবা বি, তার মানে আপনি লিখবেন হচ্ছে এ ইউনিয়ন বি। আপনাকে যদি আমি বলি এ বি উভয়, তখন আপনি বুঝবেন এ বি উভয় মানে এ এবং বি, তখন আপনি লিখবেন এ ইন্টারসেকশন বি। ঠিক আছে? এখন যেটা হয়, এই ধরনের অঙ্কে যে কোনো একটি বিষয় বললে বা অথবা বললে কমন আনকমন নিতে হলে ইউনিয়নের অঙ্কে দুই ধরনের শর্ত প্রযোজ্য হয়, একটা হচ্ছে বর্জনশীল আর একটা হচ্ছে অবর্জনশীল। বর্জনশীল আর একটা হচ্ছে অবর্জনশীল, দুইটা শর্ত প্রযোজ্য হয়। বা অথবা থাকলে ওই অঙ্কটা বর্জনশীল হতে পারে, অবর্জনশীল হতে পারে। এখন আমাদের বুঝতে হবে কোনটা বর্জনশীল কোনটা অবর্জনশীল। কেন? বর্জনশীলের জন্য সূত্র আলাদা, অবর্জনশীলের জন্য সূত্র আলাদা। আবার যখন উভয় নিতে বলবে এবং নিতে বলবে, এবং দিয়ে অঙ্কটা দিবে, যেমন এরকম বলে না 3টি ছক্কা একসাথে ফেললে 3টি ছক্কাতেই 5 ওঠার সম্ভাবনা, তার মানে কি প্রথম ছক্কা এবং দ্বিতীয় ছক্কা এবং তৃতীয় ছক্কাতে 5 ওঠার সম্ভাবনা। এরকম যখন এবং বলে তখন আবার শর্ত দুইটা হয়, একটা হচ্ছে স্বাধীন আর একটা হচ্ছে অধীন। স্বাধীন আর অধীন দুইটা শর্ত প্রযোজ্য হয়। তার মানে যখন আমার অঙ্কে বা অথবা থাকবে তখন আমি এই দুটো শর্তের কথা চিন্তা করব, এই দুটো সূত্রের কথা চিন্তা করব। যখন এবং থাকবে বা এই যে একাধিকবার অঙ্কটা করতে হবে, 4টি ছক্কা ফেললে 4টি কয়েন ফেললে, তখন আমাকে স্বাধীন বা অধীন ধরনের সূত্র চিন্তা করতে হবে। স্বাধীন কেমন? ছেলেটি ফুটবল খেলে, তার ক্রিকেট খেলার সম্ভাবনা, তার মানে ফুটবলের সাপেক্ষে ক্রিকেট, এরকম ধরনের প্রশ্ন করলে তখন অধীন আসে। যে যে দুটি বাক্স আছে, প্রথম বাক্সে এতটি বল, দ্বিতীয় বাক্সে এতটি বল আছে, আমি বলগুলো থেকে সাদা বলটি নিব, বলটি প্রথম বাক্স থেকে হওয়ার সম্ভাবনা কত? তার মানে আমার বলটা সাদা হবে এবং তা প্রথম বাক্স থেকে হবে, তার মানে প্রথম বাক্সের সাপেক্ষে সাদা হবে। তার মানে কি প্রথম বাক্সের সাপেক্ষে বা প্রথম বাক্সের অধীনে সাদা হবে। এই যে অধীন ধরনের শর্ত আসে। তাহলে আমাকে 4 ধরনের শর্ত মাথায় রাখতে হবে, একটা বর্জনশীল, একটা অবর্জনশীল, একটা স্বাধীন, একটা অধীন। কোন কোন ক্ষেত্রে স্বাধীন অধীন, কোন কোন ক্ষেত্রে বর্জনশীল অবর্জনশীল। অঙ্কে বাংলায় কি কি কথা থাকলে আমরা এই প্যাটার্নে যাব, কি কি কথা থাকলে আমরা এই প্যাটার্নে যাব, এই প্যাটার্নে গেলে কি চিহ্ন ব্যবহার হবে, এই প্যাটার্নে গেলে কি চিহ্ন ব্যবহার হবে। এই সম্পর্কটা যখন আপনি বুঝবেন তখন আপনাকে বাকি জিনিসগুলো বোঝানো আমার জন্য সহজ হবে। এই চার্টটা আগে ভালো করে পড়বেন। সবাই চার্টটা উঠায় নেন। কারো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। স্যার বর্জনশীল অবর্জনশীল এটা আরেকটু বুঝাইলে ভালো হতো স্যার। এটা এখনো বুঝাইনি, এটা শুধু নাম বলছি। আচ্ছা স্যার।
কখন বর্জনশীল অবর্জনশীল হবে? যখন বা অথবা থাকবে। আগে এটা বুঝতে হবে যে কখন বর্জনশীল অবর্জনশীল হবে, যখন বা অথবা থাকবে। কখন স্বাধীন অধীন হবে, যখন এবং অথবা উভয় বিষয় কথাটা থাকবে, এবং উভয় বিষয়, তখন স্বাধীন অধীনের শর্ত আসবে। হ্যাঁ, আবার স্বাধীন অধীন শর্ত হলে সেখানে এ ইন্টারসেকশন বি মানে ইন্টারসেকশন আসবে। বর্জনশীল অবর্জনশীল হলে সেখানে ইউনিয়ন আসবে। এই যে একটার সাথে একটা রিলেশনটা বুঝতে হবে, এটা আগে মাথায় নিতে হবে যে কি থাকলে কি হয়। সময় নিয়ে শিখবেন। আজকে তো আমি শিখাই দিচ্ছি, আপনারা বাসায় প্র্যাকটিস করার সময় জিনিসটাকে সময় নিয়ে শিখবেন যে আচ্ছা এরকম থাকলে এরকম হয়, কথা এরকম বললে এরকম নিতে হয়, এই কথার জন্য এই ধরনের সূত্র আসে, এই কথার জন্য এই ধরনের সূত্র আসে। কথার পার্থক্যটা, কথার প্যাঁচটা আগে ধরতে হবে। তো কি থাকলে কি হয় এটা আমি লিখে দিছি, আপনি এখন ধীরে সুস্থে জিনিসটা শিখবেন। একদিনে তো অবশ্যই হবে না, সময় দিতে হবে। একবার শিখবেন, আবার 2 দিন পর ভুলে যাবেন, আবার 2 দিন পর আবার খাতা দেখে শিখবেন, আবার 2 দিন পর মুখস্থ করবেন। তাহলে দেখবেন এক সময় পর আপনি জিনিসটা পারছেন, না হলে জিনিসটা প্যাঁচ লেগে যাবে। স্যার সবার কি উঠানো শেষ? এরপর আমরা শিখবো বর্জনশীল কখন হয়, অবর্জনশীল কখন হয়। আগে এটা বুঝে নিবার। দেখেন কি বলছিলাম, অথবা কথাটা থাকবে। দেখেন এটাকে যদি আমরা একটা সার্বিক সেট চিন্তা করি, সার্বিক সেট, তাহলে এর মধ্যে এটা হচ্ছে এ অংশ, এটা হচ্ছে বি অংশ। আবার সার্বিক সেটটা এরকমও হতে পারে, এটা হচ্ছে এ অংশ, এটা হচ্ছে বি অংশ। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি এখানে কে আছে, আপনি বলবেন এ আছে অথবা বি আছে। যেখানে এ আছে সেখানে বি নাই, যেখানে বি আছে সেখানে এ নাই। তার মানে সম্পূর্ণ অংশ জুড়ে কে আছে, হয় এ আছে অথবা বি আছে। তাহলে আমি যদি বলি এখানে কি আছে, হয় এ আছে অথবা বি আছে। এখন এখানে এ এর অংশটা আলাদা, বি এর অংশটা আলাদা। কেন? কারণ তাদের মধ্যে কোনো কমন অংশ নাই। এখানে এটা হচ্ছে এ এর অংশ, এটা হচ্ছে বি এর অংশ। তাহলে এই মাঝখানের অংশটা হচ্ছে এ আর বি এর মধ্যে কমন মানে ইন্টারসেকশন অংশ। তাহলে শুধু এই অংশটার নাম হচ্ছে, এইটুক অংশের নাম হচ্ছে এ এবং বি, কিন্তু পুরো অংশটার নাম হচ্ছে এ অথবা বি, এ অথবা বি। তাহলে এখানে কি আছে এ, এখানে কি আছে বি, পুরো অংশে কি আছে এ অথবা বি। এখানে কি আছে, এই অংশে আছে এ, এই অংশে আছে বি, তার মানে এ অথবা বি। মাঝখানে কি আছে, মাঝখানে এও আছে বিও আছে, তার মানে এ এবং বি দুইজনই আছে। তাহলে যেখানে দুইজনই থাকবে তার নাম হবে এ এবং বি। আর যেখানে একজন একজন থাকবে, ধরেন এই পুরো অংশ চিন্তা করলে কি, এখানে শুধু এ আছে শুধু বি আছে, তার মানে এই পুরো অংশের ভিতরে কি এও আছে বিও আছে। তাহলে তখন সেটাকে বলতে হবে এ অথবা বি। তাহলে এটাও হচ্ছে এ অথবা বি, এটাও হচ্ছে এ অথবা বি। তাই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এখানে এ আর বি এর মধ্যে কোনো কমন অংশ নাই। তাহলে যখন আমি বলবো এখানে এ আছে অথবা বি আছে, তাহলে আমি এটা বলতেই পারি এ এর অংশ অথবা মানে যোগ বি এর অংশ। এটা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে। এই অঙ্কের ক্ষেত্রে তাহলে কি হবে, প্রথমে এ এর অংশ নেন, মানে এটা নিলাম তার সাথে এটা নিলাম। তারপরে বি এর অংশ নেন, পি অফ বি, তার মানে এটা নিলাম তার সাথে এটা নিলাম। মাঝখানেরটা কয়বার নিলাম, 2বার নিলাম। একই উপাদান একাধিকবার নেওয়া যায় না। তাহলে এই যেটাকে 2বার নিছি, এই জন্য এটাকে আবার বাদ দিতে হবে। তাহলে দেখেন একই কথা বললো, এ অথবা বি, এ অথবা বি। হ্যাঁ, হর্তন অথবা রুইতন, হর্তন অথবা টেক্কা, শুনতে একই রকম মনে হবে, কিন্তু একটা অঙ্কে কমন থাকবে না, একটা অঙ্কে কমন থাকবে। আমি একটা এক্সাম্পল দিই। ধরেন একটি ছক্কা নিক্ষেপ করলে জোর অথবা বিজোর ওঠার সম্ভাবনা,
আর একটি ছক্কা নিক্ষেপ করলে জোর অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। তাহলে এইটা হচ্ছে জোর অথবা বিজোড়। খেয়াল করে দেখেন, জোরের সাথে বিজোড়ের মিল নাই, বিজোড়ের সাথে জোরের মিল নাই, তখন এখানে হবে জোরের সম্ভাবনা যোগ বিজোড়ের সম্ভাবনা, মানে পি অফ এ পি অফ বি। আর এখানে খেয়াল করে দেখেন, জোরের সম্ভাবনা 3/6 অথবা যোগ 3-এর গুণিতকের সম্ভাবনা 2/6, সরি এটা 2 হবে, 2/6। আচ্ছা, কিন্তু উভয় জায়গায় একটা কমন ঘটনা আছে। কমন যখন থাকবে তখন সেটাকে বাদ দিতে হবে, মাইনাস একটা ঘটনা কমন মানে 6 কমন, একটা ঘটনা কমন মানে 1/6। তাহলে একই কথা বললো যে জোর অথবা বিজোড়, জোর অথবা 3-এর গুণিতক, দুটো অঙ্ক আলাদা হয়ে গেল কেন? এক জায়গায় কমন ছিল না, এক জায়গায় কমন ছিল। এটাকে সেটের সূত্র কেন বলছি? এই যে এটাকে যদি আমরা এন দিয়ে লিখতাম তাহলে এটা হতো নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। সেম কথা, যদি এ এর সংখ্যা আর বি এর সংখ্যার মধ্যে কমন না থাকে তাহলে এটা সেটের সূত্র। আর এটাকে সেটের সূত্র কি বলবো? এ অথবা বি এর সম্ভাবনা সমান, সরি, এ অথবা বি এর সংখ্যা মানে হচ্ছে এ এর সংখ্যা যোগ বি এর সংখ্যা বিয়োগ উভয় বিষয়ের সংখ্যা। একটু আগে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করছি। তা কেন এই বিষয়টা আসলো? কেন এই বিষয়টা আসলো? কারণ হচ্ছে এখানে কমন ছিল না, এখানে কমন ছিল, এখানে কমন ছিল না, এখানে কমন ছিল। এই যে এই দুইটা হচ্ছে, যেটার মধ্যে কমন থাকবে না সেটা বর্জনশীল, অর্থাৎ এ অথবা বি দুইটা উপাদান যদি থাকে এবং তাদের মধ্যে যদি কোনো কমন না থাকে তখন সেটা হয় বর্জনশীল। এই সূত্রটা হচ্ছে সম্ভাবনার বর্জনশীল সূত্র। আর যখন কমন থাকে তখন অবর্জনশীল, মানে একজন আর একজনকে বর্জন করতে পারে না, তখন সূত্র হচ্ছে এইটা। এইটা হচ্ছে সম্ভাবনার অবর্জনশীল সূত্র। এই বেসিকটা কোথা থেকে আসে? সেট থেকে আসে। স্যার সবার আগে এই দুইটা জিনিস ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু আমাকে কমেন্টস করে জানান। আমরা স্টেপ বাই স্টেপ যাব। স্যার নিচের উদাহরণটা আরেকবার বললে ভালো হয়, যে 3/6 প্লাস 3/6। এটা হচ্ছে জোর অথবা বিজোড়। একটি ছক্কা নিক্ষেপ করলে জোর অথবা বিজোড় ওঠার সম্ভাবনা। আর জোর অথবা বিজোড় 3/6 plus 3/6 কঠিন অবস্থা। আপনাদের প্রিলিতে মিনিমাম পড়াশোনাও হয়নি মনে হচ্ছে, মানে মনে হচ্ছে। এগুলো খুব সিলি প্রশ্ন, আমি এই জন্য খুব সহজ উদাহরণ দিচ্ছি, ছক্কার উদাহরণ। বলেন তো ছক্কায় সংখ্যা কয়টা থাকে? 6টা। 6টা। তাহলে মোট ঘটনা 6টা, তার মধ্যে জোর কয়টা থাকে? ও আচ্ছা, জোর 3টা, ওখানে 3টা, আর অথবার জন্য প্লাস, আর এবার হচ্ছে পারছি স্যার, 3টা। জি স্যার, এবার পারছেন? জি স্যার। এটা হচ্ছে যদি সূত্র দিয়ে বুঝে করেন তাহলে অঙ্কগুলো এরকম করে করতে হয়, বর্জনশীল অবর্জনশীল, কোনটা কমন কোনটা কমন না, এভাবে করা যায়। স্যার সবার কি হয়েছে? যদি আচ্ছা, ভেনচিত্র থেকে শিখি, এটা শেখার প্রয়োজন আছে স্যার? এটা তো আমি সম্ভাবনার জন্য শিখাইছি। আচ্ছা স্যার, বুঝতে পারছি। আপনি সম্ভাবনার সময় তো ভেনচিত্র দিয়ে অঙ্ক করেন না, সম্ভাবনার সময় তো আপনি এভাবেই অঙ্ক করেন। জি স্যার। আপনি তো ভেনচিত্র অঙ্ক সহজ করার জন্য ভেনচিত্রে চলে যান, নরমালি তো অঙ্ক সূত্র দিয়ে করা উচিত। দেখেন, আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি, এ প্রাইম ইন্টারসেকশন বি সমান সমান কত? আপনি পারবেন না, কিন্তু এটা বাংলায় করে দিলে আপনি পারবেন। এই প্রশ্নটার বাংলা আপনি জানেন না, এটাই হচ্ছে প্রবলেম। মানে এমন না যে আপনাকে এই ধরনের প্রশ্ন দেয়, কিন্তু দিতে পারে,
ইনকেস কোনো একবার পরীক্ষায় ইনফরমেশন দেওয়ার পর জাস্ট খালি যদি এই প্রশ্নটা করে আপনি শেষ। অথচ এটা খুব সহজ একটা প্রশ্ন। কি প্রশ্নটা জানেন? বি থাকবে এ থাকবে না, মানে শুধু বি। এই যে এটাকে বাংলায় বলা হয় শুধু বি। এখন শুধু বি কিন্তু আপনি খুব ভালো বোঝেন ভেন চিত্রে। এই যে এটা এ এটা বি, বলেন তো শুধু বি বলতে কোনটা বোঝায়? এই যে এইটা আপনি জানেন, কিন্তু এটা বলতে কি বোঝায় এটা আপনি জানেন না। প্রবলেমটা তৈরি হয় এখানে। এই জন্য সূত্রটা বুঝে রাখা ভালো। ইনকেস যদি কোনোবার প্রশ্নটা এই ধাঁচের করে তাহলে যাতে আপনি অ্যান্সারটা করতে পারেন। এই জন্য আমি বেসিক শিখাই, অন্য কোনো কারণ নাই। শিখতেই হবে ব্যাপারটা এরকম। দেখেন আমি কিন্তু প্রথমেই আগে কি করছি, পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেগুলো কিভাবে করবেন শিখাই দিছি। কিন্তু আমি বেসিকটা আপনাকে কেন শিখাচ্ছি? আপনি যাতে আরো ক্লিয়ার ভাবে জিনিসগুলো বোঝেন। আচ্ছা আসেন এটা নিয়ে পরে কথা বলি। এখন ধরেন এবার আমরা এই প্রেক্ষাপটটা শিখবো যে এটা সার্বিক সেট, এটা এ এর অংশ, এটা বি এর অংশ। হ্যাঁ, তো এখান থেকে সম্ভাবনার সূত্র আসে না, মানে সম্ভাবনার এই ধরনের অঙ্ক আসে না, সম্ভাবনার ওই দুইটা আসে, বর্জনশীল অবর্জনশীল। এখান থেকে সেটের অঙ্ক আসে। তাহলে এখান থেকে সেটের অঙ্ক কি আসবে দেখেন, এই অংশটার নাম আমরা কেবলই পড়লাম এ অথবা বি থাকবে, এখানে এ অথবা বি থাকবে। আর এই যে বাহিরের ফাঁকা অংশটা দেখেন, এই ফাঁকা অংশে এ অথবা বি কোনোটি থাকবে না। এ অথবা বি থাকবে, এ অথবা বি থাকবে না, এই মিলে হচ্ছে আমাদের সার্বিক সেট। সার্বিক সেটের ভিতরে কে থাকবে? এ অথবা বি থাকবে, এ অথবা বি থাকবে না। এখানে বাংলা অথবা ইংরেজিতে যারা পাস তারা থাকবে, আর বাহিরে কারা থাকবে? যারা বাংলা অথবা ইংরেজিতে পাস করেনি, মানে ফেল। এখন এই যে ভিতরের অংশটুকু চিন্তা করেন, এটার সূত্র তো আমরা কেবলই পড়ে আসলাম, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই যে মাঝেরটা বাদ পড়ে। তার মানে এটা ধরেন বাংলায় পাস গণিতে পাস, বাংলায় পাস গণিতে পাস, তাহলে কি বাদ পড়বে? উভয় বিষয়ে পাস, সেটা বাদ পড়বে। উভয় বিষয়ে পাস, এটা বাদ পড়বে। আর বাহিরের যে অংশটা এটা আবার আলাদা করে যোগ হবে। ভালো করে বুঝতে হবে কিভাবে সূত্রটা আসে। তাহলে দেখেন এবার আমরা সার্বিক অংশটা কিভাবে পাই। প্রথমে আমরা এ এর অংশটা যোগ করি, তারপরে বি এর অংশটা যোগ করি। মাঝের অংশটা দুইবার নেওয়া হয়, এই জন্য একবার বাদ দেই, তাহলে মাঝের অংশটা বাদ, আর বাহিরের অংশটা যোগ করি। এই অংশ নেই, এই অংশ নিয়ে এই অংশ বাদ দিলে এটা একবার একবার করে আসে, আর বাহিরের অংশটা একবার নেই, এই মিলে আসে হচ্ছে এটা। যে অঙ্কটা আমরা ভেঞ্চিতে কিভাবে করি, এটা নেই, এটা নেওয়ার পর এই টোটালটা থেকে এটা বাদ দিয়ে এটা নেই, টোটালটা থেকে এটা বাদ দিয়ে এটা নেই। এখানেও প্রসেসটা সেম। তাহলে এই অংশ এই অংশ এই অংশ আর এই অংশ মিলে টোটাল, এখানেও তাই বোঝাচ্ছে। এই দুইটা যখন নিছি, মানে এটা নিছি, তখন এটা মাঝখানেটা দুইবার নেওয়া হয়, কিন্তু দুইবার তো নিতে পারবেন না, একবার নিবেন। এই জন্য একবার বিয়োগ করেন। একবার বিয়োগ করা মানে এটা একবার নেওয়া, এটা একবার নেওয়া, এটা একবার নেওয়া, আর লাস্টে বাইরেরটাও নিতে হবে, এই জন্য এটা আবার যোগ করি। যেমন এ ধরনের অঙ্ক করছেন না, 30 জন ছাত্রের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে, এই যে 5 জন কিছুই খেলে না। কিছুই খেলে না মানে কারা? বাইরে যারা থাকে। তাহলে উভয় খেলা খেলে কতজন? 30 জন ছাত্রের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে, 5 জন কিছুই খেলে না, সরি 5 জন কিছুই খেলে না, মানে কিছুই খেলে না মানে কি? এও খেলে না, বিও খেলে না। তাহলে উভয় খেলা খেলে কতজন? উভয় মানে কি? ইন্টারসেকশন, এই যে ইন্টারসেকশন জায়গায় এক্স। আপনি প্রশ্ন পড়বেন আর লিখবেন, এটা মানে কি? ফুটবল খেলে, এটা মানে কি? ক্রিকেট খেলে, এটা মানে কি? উভয় খেলা খেলে। আর যেহেতু প্রাইম আছে তার মানে এটা মানে কি? কোনো খেলাই খেলে না। বাংলায় পাস গণিতে পাস, এটা মানে কি? উভয় বিষয়ে পাস, এটা মানে কি? উভয় বিষয়ে ফেল। এবার উল্টা ইনফরমেশন, উল্টা। বাংলায় ফেল মানে এটা বাংলায় ফেল, গণিতে ফেল তার মানে এটা গণিতে ফেল। তাহলে মাঝখানে কে? উভয় বিষয়ে ফেল। আর বাহিরে কে? উভয় বিষয়ে পাস। এই তিনটা সেম ফরম্যাটে থাকবে, পাস পাস পাস, ফেল ফেল ফেল। এই তিনটা যে ফরম্যাট হবে এটা হবে তার বিপরীত ফরম্যাট। এরকম অঙ্ক আছে আপনাদের প্র্যাকটিস প্রবলেম 3 নম্বরে। প্র্যাকটিস প্রবলেম 3 দেখেন 41 পৃষ্ঠায় প্র্যাকটিস প্রবলেম 3 দেখেন বলছে একজন পরীক্ষার ইংরেজিতে 54% ফেল, ইংরেজিতে পাস করছে 54%, গণিতে ফেল করছে 37%, উভয় বিষয়ে ফেল করছে 37%। দেখেন ইংরেজিতে পাস আর বাকি দুটাই বলা আছে ফেল। তাহলে আমি ইংরেজিতে পাস না নিয়ে ইংরেজিতে ফেল নিব,
তাহলে ইংরেজিতে পাস করছে 54%, তাহলে আমি যদি 100% থেকে 54% বাদ দিই তাহলে 46% হচ্ছে ইংরেজিতে ফেল। এখন আপনি বলবেন স্যার কেন ফেল নিলাম? কারণ এরকম তো আর সম্ভব না এটা ফেল এটা ফেল আর এটা পাস, এটাকেও তাহলে ফেলে নিতে হবে, ফেল ফেল ফেল। এবার আপনি লিখবেন স্যার এটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেমের 3, তখন আপনি লিখবেন তাহলে ইংরেজিতে ফেল করেছে 46% প্লাস গণিতে ফেল করেছে 37% মাইনাস উভয় বিষয়ে ফেল করেছে 17% প্লাস উভয় বিষয়ে পাস করেছে এক্স, আর মোট হচ্ছে পার্সেন্টেজের অঙ্কে 100%। তাহলে এই যে এটা কেন 54 থেকে আমরা 46 বানালাম, কারণ এই তিনটা সেম ফরম্যাট হয়, পাস 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 ফেল ফেল ফেল। এবার আপনি এখান থেকে এক্স এর মান বের করতে পারবেন, এই যে এখানে আসবে 20 66, তাহলে এক্স এর মান আসবে হচ্ছে 34। এই যে সূত্র দিয়ে করলে দেখেন আপনি জাস্ট এক লাইনে অঙ্কটা সমাধান করতে পারবেন, আপনার ভেনচিত্র আঁকানোর সময় নেই, আপনার ভেনচিত্র আঁকাতে সময় লাগবে, কিন্তু এটাকে জাস্ট খালি সূত্রটা লিখবেন, সংখ্যা লিখবেন, অঙ্ক হয়ে যাবে। তো সূত্র দিয়ে করলে একটা আলাদা মজা আছে। n of a plus n of b, তো n এর ওখানে খুব সম্ভব আমরা আগে p দিয়ে করছি, তো যদি সংখ্যার অঙ্ক হলে n, সেটের অঙ্ক মানে সংখ্যার অঙ্ক n, সম্ভাবনার অঙ্ক হলে p, প্রবাবিলিটি হলে p, নাম্বার হলে n, একই সূত্র একই নিয়ম। ওকে স্যার ক্লিয়ার হয়েছে? এইবার আমাদের রিটেনের জন্য যে সূত্রটা দরকার সেই সূত্রটা আমরা বুঝবো, যে কিভাবে সূত্র হলো, এতক্ষণ বুঝছেন তো। এবার দেখেন এইটা হচ্ছে এ এর অংশ, এইটা হচ্ছে বি এর অংশ, আর এইটা হচ্ছে সি এর অংশ, আর এই বাহিরে একটা অংশ। তাহলে এই অংশটুকুর নাম কি ভালো করে বুঝতে হবে, এই অংশটুকুর নাম কি? এই অংশটুকুর নাম হচ্ছে নাম্বার অফ এ অথবা বি অথবা সি, এ থাকবে অথবা বি থাকবে অথবা সি থাকবে, প্লাস এই বাহিরের অংশটার নাম কি? বাহিরের অংশটার নাম হচ্ছে এ অথবা বি অথবা সি, কেউ থাকবে না, এ অথবা বি অথবা সি কেউ থাকবে না। তাহলে এ অথবা বি অথবা সি থাকবে, আর এ অথবা বি অথবা সি কেউ থাকবে না, এই মিলে হচ্ছে আমাদের এবারে সার্বিক সেট। তাহলে এবার সার্বিক সেটের ভিতরে কে কে আছে যদি আমি এভাবে বলি, আপনি বলবেন এ আছে অথবা বি আছে অথবা সি আছে। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে নর্মালি আমাদের কি লেখার কথা? এ এর অংশ যোগ বি এর অংশ যোগ সি এর অংশ। দেখেন এটা এভাবেই কিন্তু আমাদের সূত্র হওয়ার কথা, কিন্তু সমস্যাটা হচ্ছে এইটা এ এর অংশ, ভালো করে বুঝতে হবে, এইটা বি এর অংশ, বি এর অংশ নিলাম, এইটা সি এর অংশ। দেখেন যখন এ নিছি বি নিছি সি নিছি, তখন এই অংশগুলো একাধিকবার নেওয়া হয়ে গেছে, একের থেকে বেশি বার নেওয়া হয়েছে, কিন্তু আমরা তো কোনো জিনিসকে একবারের বেশি নিব না।
তাহলে এবার কি করতে হবে, আমার এই অংশটা বাদ দিতে হবে, কারণ এই অংশকে আমার একাধিক নেওয়া হয়েছে। এই অংশের নাম কি? এই অংশের মধ্যে কে কে আছে? এ এবং বি। দেখেন এই পুরো অংশ জুড়ে আছে এ বি, তাহলে এ বি এর অংশ এটা। তার সাথে সি থাকতেও পারে, নাও থাকতে পারে। এ বি এর অংশ এটা, তাহলে এখানে থেকে আমরা বাদ দিব হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, মানে এই অংশটা বাদ দিলাম। এই অংশটা বাদ মানে কি? এটাও একবার বাদ গেল, এটাও একবার বাদ গেল। এবার আমরা এই অংশটা বাদ দিব, তাহলে মাইনাস বি ইন্টারসেকশন সি, মাইনাস এই অংশটা আমরা বাদ দিব, তাহলে সি ইন্টারসেকশন এ। তাহলে এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। এবার খেয়াল করে দেখেন, এইটাকে দুইবার নিচ্ছি, একবার বাদ দিছি, তার মানে একবার নেওয়া হচ্ছে। এটাকে দুইবার নেওয়া হয়েছে, একবার বাদ দেওয়া হয়েছে। এটাকে দুইবার নেওয়া হয়েছে, একবার বাদ দেওয়া হয়েছে। কিন্তু মাঝেরটা কি ঘটনা ঘটলো? এর সাথে নিলাম, এ বি এর সাথে বাদ দিলাম, আবার বিসি এর সাথে বাদ দিলাম, আবার সি এর সাথে বাদ দিলাম। তার মানে এ এর সাথে একবার নিলাম, বি এর সাথে একবার নিলাম, সি এর সাথে একবার নিলাম, এটাকে মাঝখানেরটাকে। এ বি যখন বাদ দিলাম তখন একবার বাদ পড়লো, বিসি যখন বাদ দিলাম তখন একবার বাদ পড়লো, সি এ যখন বাদ দিলাম তখন একবার বাদ পড়লো। তার মানে তিনবার নিলাম, তিনবার বের করে দিলাম। বেসিক্যালি সে এখন কোথায়? বাইরে, তাকে কিন্তু এখনো নেওয়া হয়নি। তার মানে এখানে এই মাঝখানের টুকু নাই। তাহলে মাঝখানের টুকু যদি আমরা নিতে চাই, মাঝখানেরটার ভিতরে কে কে আছে? এ আছে এবং বি আছে এবং সি আছে। দেখেন এও আছে, বিও আছে, সিও আছে। তাহলে এটাকে আমরা কি লিখবো? এ এবং বি এবং সি। এইটুক জায়গার নাম হচ্ছে এ এবং বি এবং সি, আর পুরো জায়গাটার নাম হচ্ছে এ অথবা বি অথবা সি। এখানে কে আছে? আপনি বলেন এ আছে অথবা বি আছে অথবা সি আছে, যে কোনো একটা তো আছে। তাহলে এই পুরোটা মিলে হচ্ছে এ অথবা বি অথবা সি, আর শুধু এইটুকুর নাম হচ্ছে এ এবং বি এবং সি। তাহলে এই যে মাঝের টুক এ অথবা বি অথবা সি, অর্থাৎ এই অংশের জন্য আমরা সূত্র পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত। এ নিব, বি নিব, সি নিব, এ বি বাদ দিব, বিসি বাদ দিব, সি এ বাদ দিব, আর এ বি সি নিব। তাহলে সহজ কথা কি? একটা একটা করে নিব, দুইটা দুইটা করে বাদ দিব, তিনটা যদি থাকে, যে তিনটা থাকলেও নিব, প্লাস তিনটার কোনোটাও যদি না থাকে সেটাকেও নিব মানে যোগ করব। কারণ এই যে এটা তো এই অংশের বাহিরের অংশ, এটা যোগ হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রাইম। এটা দ্বারা কি বোঝাচ্ছে? কোনোটি নয়, এও নয়, বিও নয়, সিও নয়। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে যখন আমাদেরকে বলবে ফুটবল, ক্রিকেট, হকি, তখন আমরা সূত্র কিভাবে লিখবো? ফুটবল নিব, ক্রিকেট নিব, হকি নিব। এবার বাদ দিব কি কি? ফুটবল, ক্রিকেট, ফুটবল, হকি, ক্রিকেট, হকি। এবার কি করব? তিনটা বিষয় থাকলে নিব, তিনটে বিষয় না থাকলেও নিব। এখন আপনি 7 নম্বর অঙ্ক দেখেন, দেখেন যে এই সূত্র থাকলে আমাদের অঙ্ক করতে কত সুবিধা হতো। প্রথম অঙ্কটা দেখেন, মোট 880। এটা ধরেন ফুটবল খেলে 336, এটা ধরেন ক্রিকেট খেলে 224, এটা ধরেন হকি খেলে 240, এটা হচ্ছে ফুটবল ও ক্রিকেট -80, এটা ধরেন ক্রিকেট ও হকি 40, এটা ধরেন ফুটবল ও হকি 64, প্লাস এই যে প্লাস, এবার তিনটি খেলাই খেলে 24, প্লাস কোন খেলাই খেলে না এক্স। দেখেন কোনো ভেনচিত্র না আঁকায় আপনি এক্স এর মান বের করে ফেলতে পারতেন। সূত্র জানলে কিছু কিছু ক্ষেত্রে সহজ, কিছু কিছু ক্ষেত্রে কঠিন। ঠিক আছে, এখন এই সূত্র তো এই অঙ্কে আমরা প্রয়োগ করিনি, এই অঙ্ক তো আমরা ভেনচিত্রেই করে ফেলছি। কোন অঙ্কে এই সূত্র লাগবেই? 11 নম্বর অঙ্ক দেখেন, 11 নম্বর। আচ্ছা, তার আগে আমাকে বলেন সূত্রের ব্যাখ্যাটা সবার ক্লিয়ার হয়েছে কিনা, আমরা এখন বুঝছি কিনা, সূত্রটা কিভাবে আসলো সবার ক্লিয়ার হয়েছে কিনা। এই দেখেন 15 জন ক্লাস করতে করতে সূত্রের ব্যাখ্যা যখন শিখালাম তখন কিন্তু আপনারা 9 জন হয়ে গেলেন। ধরেন আমি সহ 9 জন, মানে 8 জন। দেখবেন যেদিন সম্ভাবনা বুঝাবো তখন এই যে জিনিসগুলো বুঝালাম এই জিনিসগুলো নিয়েই বারবার তারা প্রশ্ন করবে। কেন? কারণ
তাদের কাছে বেসিক কনসেপ্টের দরকার নেই, অঙ্ক শেখা শেষ, বাড়ি চলে গেছে। তো এরকম করলে কিন্তু আপনারা অঙ্ক শিখতে পারবেন না, মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই বেসিক কনসেপ্ট গুলো আপনারা জানেন না বিধায় কিন্তু আপনাদের অঙ্কের আজকে এই অবস্থা। এই বেসিক কনসেপ্ট গুলো ভালো করে শিখতে হবে। হয়তো অঙ্ক করতে এটার প্রয়োজন নাই, কিন্তু আপনার অঙ্ক বুঝতে এটার জন্য এটা খুব প্রয়োজন। আচ্ছা, 11 নম্বর অঙ্কটা খেয়াল করি আমরা সবাই। 11 নম্বর অঙ্কটা খেয়াল করি। 11 নম্বর অঙ্কে বলছে একজন টিভি পরিদর্শক নিম্নের তথ্যাদি দেওয়া হলো। দেখেন এখানে একটা কথা নাই, সেটা হচ্ছে এই যে মাঝের যে ইনফরমেশন, 3টি প্রোগ্রামই দেখে, এই ইনফরমেশনটা দেওয়া নাই। আবার অঙ্কের কোথাও শুধুমাত্র কেবলমাত্র বলা নাই। তাহলে কখন আমরা এই সূত্র প্রয়োগ করব? কেবলমাত্র শুধুমাত্র এগুলো থাকবে না, আবার এই মাঝের ইনফরমেশনটা থাকবে না, মাঝেরটা থাকবে না, ঠিক আছে? এই দুইটা জিনিস যখন থাকবে না অঙ্কে, তখন আমাকে এই সূত্রের সাহায্যে অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে এখানে দেখেন মোট, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, তার মানে মোট হচ্ছে 100%। হ্যাঁ, এ প্রোগ্রাম দেখে 50, বি প্রোগ্রাম দেখে 50, না এ প্রোগ্রাম দেখে 60, বি প্রোগ্রাম 50, সি প্রোগ্রাম 50। এরপরে এই যে একটা একটা করে নিলাম, এ দেখে, বি দেখে, সি দেখে। এবার দুটো দুটো করে দেখলে তাকে বিয়োগ করতে হবে, এই যে মাইনাস এ বি, বি সি, সি। তাহলে দুটো দুটো করে কি কি দেখে? এ বি দেখে 30%, তাহলে -30। তারপরে হচ্ছে বিসি দেখে 20, তাহলে -20। এরপরে সি এ দেখে হচ্ছে সি এ দেখে 30, তাহলে এটা 30 বিয়োগ করতে হবে। তাহলে একটা একটা করে যোগ করলাম, দুটা দুটা করে ইনফরমেশন বিয়োগ করলাম। এবার 3টি বিষয় যেটা আছে সেটা যোগ করতে হবে। দেখেন এইটা দেওয়া নাই, এ এবং বি এবং সি 3টি প্রোগ্রামই দেখে এরকম বলা নাই, তার মানে এটার মান হচ্ছে এক্স। তাহলে লাস্টে কি বলা আছে? 10% কোনো প্রোগ্রামই দেখে না, তার মানে এও দেখে না, বিও দেখে না, সিও দেখে না, তার মানে +10। 3টি প্রোগ্রামই দেখে, 3টি প্রোগ্রামই দেখে না। কখনো এটা থাকবে এটা বের করতে হবে, কখনো এটা থাকবে এটা বের করতে হবে এই সূত্রের সাহায্যে। এই যে দেখেন আপনি এখন খুব সহজে এখান থেকে এক্স এর মানটা বের করতে পারবেন। এখানে হবে 160, এখানে হবে 170, সেখান থেকে 80 বাদ দিতে হবে, তাহলে এখানে আসবে 90, 100 থেকে 90 বাদ দিলে হবে 10। তার মানে 10% কোনো প্রোগ্রামই দেখে না। কতজন? এবিসি, শতকরা কতজন এবিসি দেখে? তাহলে 3টি প্রোগ্রামই দেখে কতজন? এক্স, এক্স মানে হচ্ছে 10, তার মানে এবিসি 3টি প্রোগ্রামই দেখে হচ্ছে 10%। ঠিক আছে, এই যে আপনি 10% পেলেন, মানে মাঝের ইনফরমেশনটা পেলেন, এবার আপনি এটাকে ভেনচিত্রে প্রকাশ করবেন। বাকি অঙ্ক আপনি ভেনচিত্র দিয়ে করবেন, তাহলে আপনার অঙ্ক সহজ হয়ে যাবে। কিন্তু প্রথমে যদি এইটাকে আপনি ভেনচিত্র দিয়ে করতে যান, দেখেন আমরা 11 নম্বর অঙ্ক শীটে ভেনচিত্র দিয়ে করে দিচ্ছি। দেখেন এক্স কিভাবে ভেনচিত্র লিখছে, কোনটা বিয়োগ কোনটা, এটা কিন্তু বুঝতে আপনাদের জন্য অসুবিধা হবে। সো সেটার জন্য আপনি জাস্ট এই সূত্রটা পড়বেন। সূত্রটা কিন্তু কঠিন না, এ নিব, বি নিব, সি নিব, মানে একটা একটা করে নিব, দুইটা দুইটা করে বিয়োগ করব, 3টা বিষয় থাকলে নিব, 3টা বিষয় নাই সেটাও নিব, নিব মানে যোগ, বাদ দিব মানে বিয়োগ। দেখেন সবাই সূত্রগুলো দেখেন।
স্যার কারো কোনো প্রশ্ন? এখন 11 নম্বর অঙ্কটা যদি আপনি এইটুক করার পরে তারপরে ভেনচিত্র দিয়ে অঙ্ক করেন, আশা করি বাকি অঙ্কগুলো আপনি খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন। স্যার কারো কোনো প্রশ্ন? স্যার খ এবং গ তো ভেনচিত্র থেকে করব, তো ক এবং গ আমরা এই যে এখন যে আমরা পেয়ে গেলাম না, 3টি প্রোগ্রামই দেখে 10 জন, এবার আমরা এটাকে ভেনচিত্র লিখবো। হ্যাঁ, এখন ভেনচিত্রটা বানাবো। এই যে এটা হচ্ছে এ প্রোগ্রাম, এটা হচ্ছে বি প্রোগ্রাম, এটা হচ্ছে সি প্রোগ্রাম। এবার এই মাঝখানে 10, এখানে হবে 20, এখানে 10, এখানে হবে 20, এখানে দেখবেন না, এখানে হবে 10 সম্ভবত। ইনফরমেশনটা দেখতে হতো, কি লেখা আছে মাঝখানে 10, তাহলে এ বি প্রোগ্রাম দেখে হচ্ছে 30, এটা 20 হবে, এটা 10 হবে। হ্যাঁ, তাহলে 20 10 20, এটা হবে 10, 20 10 10 40, এটা হবে 10, এটা 40, এটা হবে 10, আর বাহিরে আছে 10। এই হচ্ছে আপনার ভেনচিত্র। এখন যদি আপনাকে বলে 2 নম্বর অঙ্কে যেমন কতজন কেবল 2টি প্রোগ্রাম দেখে, কেবল 2টি মানে কি, কেবল এ বি দেখবে, কেবল বি সি দেখবে, আর কেবল এ সি দেখবে, তাহলে কেবল এ ও বি দেখে 20%, কেবল বি ও সি দেখে 10%, কেবল এ ও সি দেখে 20%, তাহলে কেবল 2টি প্রোগ্রাম দেখে 50%। এটা হচ্ছে 2 নাম্বার। বি ও সি, এটা হচ্ছে সি ও এ। কেবল, কেবল মানে শুধুমাত্র। হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন বলছে শতকরা কতজন শুধু এ দেখে, তাহলে শুধু এ দেখে হচ্ছে 10, তাহলে শুধু এ দেখে 3 নম্বর। ভেনচিত্র থেকে পাই শুধুমাত্র এ প্রোগ্রাম দেখে 10। এই যে এটুকু করলেই হবে। আপনি ভাবতেছেন বিষয়টা সহজ, বিষয়টা সহজ না। ভেনচিত্র করতে গিয়ে আপনারা ভুল করেন, ওই যে সূত্র থেকে মান নিয়ে আসে লিখতে ভুল করেন। হ্যাঁ, যার কারণে অঙ্কগুলো কঠিন, সময় সাপেক্ষ, সময় লাগে একটু ভেনচিত্র বানাতে, অঙ্ক লিখতে। স্যার কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এখন আমরা একটা জিনিস শিখে রাখি, এটা হচ্ছে আমাদের প্রয়োজনে, মানে ইনকেস যদি আমাদের প্রয়োজন পড়ে, এইটার নাম এ, এইটার নাম বি, এইটার নাম সি। ভালো করে দেখতে হবে কিন্তু। হ্যাঁ, এই তো নাকি? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে এ আছে এবং এখানে বি নাই এবং এখানে সি নাই। এই জায়গাটার নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে এই জায়গায় দেখেন এ নাই, না থাকলে প্রাইম, ইন্টারসেকশন এখানে বি আছে, ইন্টারসেকশন এখানে সি নাই, তার মানে এটা হচ্ছে শুধু এ আছে, এটা হচ্ছে শুধু বি আছে, আর এই যে এটা হচ্ছে শুধু সি আছে, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি। তাহলে যখন এইটা চাইবে তার মানে আপনি বুঝবেন এ আছে বি নাই সি নাই, তার মানে শুধু এ চাচ্ছে, বাস। তারপরে আপনি ভেনচিত্র থেকে অঙ্ক মান বের করে দিবেন। আগে নামটা ভালো করে বুঝতে হবে। যেমন এই জায়গায় কে কে আছে, এখানে এ আছে এবং বি আছে, তাহলে এখানে কে নাই, সি নাই, তাহলে এটা এভাবেও চাইতে পারে। এখানে এ নাই, দেখেন এখানে এ নাই, এখানে বি আছে এবং সি আছে। এই যে এটা দ্বারা কি বুঝাচ্ছে, বি এবং সি থাকবে, এ থাকবে না। এখানে দেখেন এ আছে এবং সি আছে, তার মানে এখানে বি নাই। এই যে এখানে দুইটা আছে একটা নাই, দুইটা আছে একটা নাই, দুইটা আছে একটা নাই। আর এই জায়গার নাম কি, এ আছে বি আছে সি আছে। এখন দেখেন তো, আপনাকে যদি বলা হয় এ আছে এবং বি আছে, তাহলে সেটা দ্বারা তো এটাও বুঝায় এটাও বুঝায়, এখানেও এ বি আছে এখানেও এ বি আছে, এই জন্য এ এবং বি বললে এটা বুঝাবে। আর শুধু এ বি বললে, যে শুধু এ বি আছে সি নাই, তখন এটা বুঝাবে। পার্থক্যটা বুঝতে হবে যে কেন কতটুকুর নাম আমরা নিচ্ছি। যদি বলে এ আর সি আছে, দেখেন এখানে এ আছে সি আছে, এখানে এ আছে সি আছে, তার মানে এ আর সি আছে বললে এতটুকু বুঝাবে। শুধু এ আর সি আছে বি নাই, এই যে বি নাই এ সি আছে, তার মানে তখন এটুকু বুঝাবে। প্রত্যেকটা স্পেসিফিক নাম বুঝতে হবে। এই জায়গাটার নাম কি বলছিলাম, এ অথবা বি অথবা সি কোনোটি নাই, সরি কোনোটি নাই। হ্যাঁ, এ অথবা বি অথবা সি কোনোটি নাই। এইটাকে আরেকভাবে লেখা যায়, এ নাই,
এবং বি নাই এবং সি নাই। এই পজিশনটার নাম এটাও লেখা যায়, এটাও লেখা যায়। এটা কিভাবে লিখছে? এ অথবা বি অথবা সি কোনোটি নাই। আর ওটা কি লিখছে? এও নাই এবং বিও নাই এবং সিও নাই। এই যে এইভাবে আপনি এই নামগুলো যদি মাথায় রাখেন তাহলে আপনার ভেন চিত্রের পজিশন গুলো বুঝতে সুবিধা হবে। সবাই নামগুলো দেখে নেন। এরপরে আমরা আর একটা অঙ্ক করব 8 নাম্বার। সেটার মতো করে একটা অঙ্ক দেখাই দিব যে আপনাদের ক্লিয়ার আছে কিনা কনসেপ্ট গুলো। 8 নাম্বার অঙ্কটা দেখেন। 8 নাম্বারটা বুঝলে আমাদের মোটামুটি আজকের ক্লাস শেষ। ওকে, এবার 8 নম্বর অঙ্ক দেখেন। 8 নম্বরের প্রথম অঙ্কটা মনে হয় পারেন। দেখেন তো আটের কোন অঙ্কে প্রবলেম আছে কিনা। 8-এ প্রবলেম না থাকলে এই ধরনের অঙ্ক আপনারা পারবেন। যেমন 1 নম্বর প্রশ্ন করছে এ ইউনিয়ন বি এর মান কত। তাহলে এ ইউনিয়ন বি এর মান কত? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্র কেন নিলাম? কারণ আমাদের ইনফরমেশনের মধ্যে দেখেন ইন্টারসেকশনের মান আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে 40, এটা হচ্ছে 50 মাইনাস 20, 70। এ অথবা বি এর সম্ভাবনা। 2 নাম্বারটা বলছে এ বাই বি, মানে এ থাকবে বি থাকবে না তার সম্ভাবনা। তাহলে এ থাকবে মানে নাম্বার অফ এ থাকবে, বি থাকবে না মানে এ আর বি এর কমন অংশটা বাদ যাবে। এই যে দেখেন এ থাকবে বি থাকবে না, এই কথার অর্থ কি? এ
এ থাকবে মানে এই পুরোটা থাকবে, এবার বি থাকবে না বললে এই অংশটা বাদ যাবে। এই অংশটা কি এ বি এর কমন অংশ, তাহলে এ বাদ বি মানে হচ্ছে এ থেকে এ বি এর কমন অংশ বাদ, তাহলে এ মানে হচ্ছে 40 আর এ বি এর কমন অংশ 20, তার মানে 20। 3 নম্বর বলছে একই প্রশ্ন, নাম্বার অফ এ প্রাইম, প্রাইম মানে হচ্ছে সার্বিক অংশ থেকে নাম্বার অফ এ বাদ, তাহলে সার্বিক অংশ হচ্ছে 80, 80 থেকে 40 বাদ, তার মানে হবে 40। এগুলো সহজ অঙ্ক, এগুলো আপনারা প্রিলিতেই অনেকবার শেখেন। 4 নম্বরে বলছে হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, প্রাইম আর কমপ্লিমেন্টারি সি একই জিনিস, এটাকে লেখা যায় নাম্বার অফ এ ইউনিয়ন বি তার উপরে প্রাইম। এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম মানে হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম, হ্যাঁ। আবার এটাকে এটা লেখা যায়, তাহলে এটা মানে কি সার্বিক সেট থেকে নাম্বার অফ এ ইউনিয়ন বি বাদ, তাহলে সার্বিক সেট হচ্ছে 80 আর নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান আমরা পাইছি হচ্ছে এ ইউনিয়ন বি এর মান এই যে এখান থেকে পাইছি হচ্ছে 70, তাহলে 10। আর লাস্টে যেটা দেওয়া আছে এটা হচ্ছে সিমেট্রিক ইকুয়েশন, নাম্বার অফ এ, এটাকে সিমেট্রিক যোগ বলা হয়, এটা মানে হচ্ছে এ থাকবে বি থাকবে না প্লাস নাম্বার অফ বি থাকবে এ থাকবে না, ঠিক আছে। এখানে এ যোগ বি এটা দ্বারা বুঝায় শুধু এ এর অংশ যোগ শুধু বি এর অংশ, শুধু শুধু এ এর অংশ, আচ্ছা দুটো একই হয়ে গেছে না, বি প্রাইম হবে, হ্যাঁ। তাহলে এ থাকবে বি থাকবে না অথবা বি থাকবে এ থাকবে না, তার মানে এটা দ্বারা কোনটা বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই অংশ শুধু এ থাকবে এবং শুধু বি থাকবে, এই যে শুধু এ শুধু বি এর যোগফল, এটাকে বলা হয় সিমেট্রিক যোগ। তো এটা হচ্ছে এ থাকবে বি থাকবে না মানে এই অংশ, আর বি থাকবে এ থাকবে না মানে এই অংশ। তাহলে এই অংশ বের করতে গেলে কি করতে হবে, এ এর অংশ নিয়ে কমনটা বাদ দিতে হবে, আর এটা বের করতে গেলে বি এর অংশ নিয়ে কমনটা বাদ দিতে হবে। তাহলে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে এ এর অংশ হচ্ছে 40 বিয়োগ 20 যোগ 50 বিয়োগ 20, তাহলে 20 যোগ 30 মানে হচ্ছে 50। এই হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। আশা করি এখন আপনারা এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারবেন। কারো কোনো প্রশ্ন? আমাদের ক্লাসটা আজকে একটু লম্বা হয়ে গেল, প্রয়োজন আসলে। কারো কোনো প্রশ্ন আছে? এবার পুরো ক্লাসটা আপনারা দুই একবার রিভিউ করবেন, যে জিনিসগুলো শিখাইছি বারবার দেখবেন, আশা করি আপনাদের প্রবলেম থাকবে না। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।